আমি এমন মন্দ কোনো কিছু পাইনি যে তাকে আমার ভারতের দালাল বলে ট্যাগিং দিতে হবে। তামিম ইকবাল কি একবারও বলেছেন যে ভারতের মাটিতে গিয়েই আমাদেরকে খেলতে হবে? একজন সাবেক ক্রিকেট অধিনায়ককে যে কায়দায় ট্যাগিং করা হয়েছে সেটা করেছেন কে? ক্রিকেট বোর্ডের এক ডিরেক্টর করেছেন। আপনি যদি বলেন নিরপেক্ষতার কথা যদি বলেন, আইসিসি তো এখন অতটা নিরপেক্ষ, মানে ইটস ডিফিকাল্ট ফর দেম। ডিরেক্টর যারা থাকেন তাদের অনেকে কিন্তু ওইখানে গিয়ে মনে করেন যে আমরা বোধহয় এক ধরনের জমিদারিত্ব পেয়ে গিয়েছি, আমরা যা বলবো সেই অনুযায়ী কিন্তু চলবে। কিন্তু এভাবে একটা সংস্থা বা সংগঠন কখনোই চলতে পারে না। এই জিনিসটাকে অন্য কিভাবে হ্যান্ডেল করলে ভবিষ্যতে বেটার হবে? বাংলা যদি বলেও আমরা ভারতে খেলবো, তারপর যদি আরেকটা জটিলতা শুরু হয় যেখানে বাংলাদেশের কিছু প্লেয়ারকে ভিসা দেওয়ানো হয়, মানে পুরো জিনিসটা একটা, আমি বলবো যে পুরো খিচুড়ি হয়ে গেছে। নট রিয়েলি, লেটস hope for the best for everything. ওয়েলকাম ব্যাক টু চিলি ফ্লেক্স স্টুডিও। আমি ইফাজ, আমার সাথে আছে অয়ন। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে, যেটা অনেক অংশে বলা যায় এই সম্পর্কে ফাটল ধরেছে 5 অগাস্টের পর থেকে। খেলার ভেতরে যখন রাজনীতি ঢুকে যায় তখন অবশ্যই এটা দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। তাছাড়া আমরা আলোচনা করব বিসিবির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে অ্যান্ড সাম আদার কারেন্ট অ্যাফেয়ার্স টু। আমাদের সাথে দুইজন অতিথি আছে। Former captain of the Bangladesh cricket team, Habibul Bashar, who is also known as Mr. 50. Bashar bhai, it's an absolute honor and privilege to have you in our podcast. And আমাদের সাথে আছে কায়সার ভাই, who is very near and dear to me. I follow his columns in the dailies and all his sports-related thoughts and beyond. He's someone who I look up to. It's an absolute honor and privilege to have you in our podcast as well. আপনারা দুজন কেমন আছেন? জি ভালো, খুব ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। ধন্যবাদ, আপনাদের ব্যস্ত সময় আমাদেরকে একটু দিয়েছেন। তো বাসার ভাই, আপনাকে দিয়ে শুরু করি। জি, আপনি তো আমাদের ক্রিকেট বোর্ডের সাথে অনেক দিন ধরে আছেন, আপনাকে তো সবসময় টিভিতে দেখা যায়। প্রশ্নটা এই রিসেন্ট ইনসিডেন্ট রিলেটেড। বিসিবির আমাদের একজন সম্মানিত ডিরেক্টর, উনি নাজমুল ইসলাম সাহেব, উনি তামিম ইকবালকে নিয়ে একটু, অনেকের কাছে এটা লাগতে পারে একটু কুরুচিপূর্ণ, অথবা অনেকে আবার এটার সাপোর্টেও আছে। এই আমাদের বিসিবিতে এটাতে কি কোনো গাইডলাইন আছে যে কি কাকে নিয়ে কিছু বলা যাবে নাকি, মানে একটা ফর্মার ক্রিকেটারকে নিয়ে এরকম কমেন্ট, এইটার ব্যাপারে কি আমাদের কোনো গাইডলাইন আছে, নাকি উনি ওনার মতামতটা এমনি দিয়ে দিতে পারেন, জাস্ট বলে ফেলতে পারেন ওনার যেটা ব্যক্তিগত মতামত, কিন্তু অ্যাজ হি ইজ আ পার্ট অফ the BCB board, doesn't have any responsibility, মানে তার সে কি রেসপন্সিবিলিটি ঊর্ধ্বে? ইউজুয়ালি যারা কন্ট্রাক্টেড প্লেয়ার থাকেন, ক্রিকেট বোর্ডের সাথে যারা কন্ট্রাক্টেড থাকেন, তাদের একটা কোড অফ কন্ডাক্ট থাকে এবং সেটা তাদেরকে মেনে চলতে হয়। আমিও বিসিবিতে কাজ করি, তো আমার একটা কোড অফ কন্ডাক্ট আছে। তো বাট বেসিক্যালি ডাইরেক্টর যারা থাকেন তাদের আসলে কোড অফ কন্ডাক্ট থাকেন না। দে আর অল রেসপন্সিবল পারসন, এবং তারা যে মন্তব্য করেন নিশ্চয়ই দায়িত্ব নিয়েই করেন। তো ওইভাবে যদি আপনি বলেন যে না, ডাইরেক্টরদের আসলে তেমন কিছু থাকে না, বিকজ ডাইরেক্টররা সবাই কিন্তু অনারেবল পোস্ট ক্যারি করেন। তারা বোর্ডের সাথে ওনার কোনো অনারিয়াম নেন না। সো তাদের রেসপন্সিবিলিটি আসলে সম্পূর্ণ তাদের উপরে ডিপেন্ড করে। রাইট। কায়সার ভাই, বিসিবির যে ইলেকশনটা হলো গত বছর, অনেকে এটাকে একটা রিগড ইলেকশন বলে টার্ম করেছে। ইন আদার ওয়ার্ডস, রাতের ভোট। যখন ইলেকশনটা এত বিতর্কের জন্ম দেয়, তখন বোর্ডের কিছু ডিরেক্টরদের আচরণ এবং ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন আসা বা ডিরেক্টররা বিতর্কিত হয়ে যাওয়াটা কি স্বাভাবিক বলে আপনি মনে করেন নাকি? ধন্যবাদ ইফাজ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি জাস্ট একটু সাপ্লিমেন্ট উত্তরটা একটু দিতে চাই, যেটা হাবিবুল বাশার সুমন বললেন যে, এবং তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল যে পিসিবির ক্রিকেটারদের, যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার যারা রয়েছেন তাদের কোড অফ কন্ডাক্ট রয়েছে, কিন্তু ডিরেক্টরদের কি রয়েছে কিনা, এবং তিনি সেটা ক্লিয়ার করলেন যে না, ডিরেক্টরদের কিছু মানে তেমন কোড অফ কন্ডাক্ট নেই। দেখুন, সংবিধানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, আবার অনেক কিছু লেখা নেই। আপনি কমন সেন্স বলে একটা কথা রয়েছে, সেই কমন সেন্স কিন্তু আপনাকে খাটাতে হবে। নট নেসেসারি যে পৃথিবীর সব আইন আপনাকে লিখে রাখতে হবে বা সব কিছু করে রাখতে হবে। বেশি না, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। রাস্তার পাশে যে প্রস্রাব করা নিষেধ, সেটা কিন্তু আপনার লিখে জানানোর দরকার নেই, সেটা কিন্তু আপনাকে বলে দেওয়ারও দরকার নেই, সেটা কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়েই সেটা কিন্তু আপনি সেই ধরনের আচরণটুকু করবেন। সো জিনিসটা হলো যে আপনি কেমন, কোথায় কি আচরণ করবেন বা কি স্টেটমেন্ট দিবেন, এবং সেটা
পাবলিকলি কি কথা বলতে পারেন, কার সম্পর্কে বলছেন, সেইটুকু বোঝার জ্ঞানটুকু যদি কারোর না থাকে, তাহলে আমার মনে হয় যে তার ক্রিকেট বোর্ডের এত বড় চেয়ারে বসারও কিন্তু আপনার মানে সক্ষমতা থাকাটা উচিত না বা যোগ্যতা থাকাটা উচিত না। সো এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে একজন সাবেক ক্রিকেট অধিনায়ককে যে কায়দায় ট্যাগিং করা হয়েছে সেটা করেছেন কে? ক্রিকেট বোর্ডের এক ডিরেক্টর করেছেন। সেটা মানে কোনো অর্থেই আমি মনে করি না যে এটা কোনো মতেই এটা সুবিবেচিত অথবা কোনো একজন বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষজন করতে পারেন। এবং খুবই অবাক হয়েছি আমি যখন তাকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে এটার একটা রিজয়েন্ডার দিতে হবে বা আপনি যেটা করেছেন সেটার একটা আপনাকে শোকজও করা হবে। তিনি সেটা সাংবাদিকদের সামনে বলেছিলেনও। কিন্তু সেই ডিরেক্টরকে আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত শোকজ দেওয়া তো দূরের কথা, তিনি আবার তার যে বক্তব্যটা তামিম ইকবালকে কেন্দ্র করে দিয়েছিলেন সেটা আবার জাস্টিফাইড করার জন্য পরবর্তীতে আবার তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো সব কিছু মিলে দেখুন, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পর্যায়ে আমরা দেখেছি এর আগে যে ডিরেক্টর যারা থাকেন তাদের অনেকে কিন্তু ওইখানে গিয়ে মনে করেন যে আমরা বোধহয় এক ধরনের জমিদারিত্ব পেয়ে গিয়েছি, আমরা যা বলবো সেই অনুযায়ী কিন্তু চলবে। কিন্তু এভাবে একটা সংস্থা বা সংগঠন কখনোই চলতে পারে না। এখানে রেসিপ্রোকাল শ্রদ্ধার এবং সম্মানের একটা বিষয় অবশ্যই থাকবে। সো আমি আশা করছি যে যা ঘটেছে এর আগে সাবেক অধিনায়কের সঙ্গে ক্রিকেট বোর্ডের এই পরিচালকের, সেটা যদি তিনি একটা আর সামনে যেন না ঘটে সেই আশাটুকু আমরা করতে পারি। তবে আমি জানি যে এ ধরনের ঘটনা সামনে আরো ঘটবে। আর ফিরে আপনার প্রশ্নের উত্তরে, যেটি আপনি বলছিলেন যে আপনার প্রশ্নটা কি আপনি আরেকবার রিপিট করবেন? অবশ্যই বিসিবিতে একটা যে ইলেকশনটা হলো গত বছর, সেটা অনেকেই বলছে যে এটা একটা বিতর্কিত ইলেকশন, রাতের ভোট বলে অনেকজন এটাকে ব্যাখ্যা করেছে। তো এরকম যখন একটা ইলেকশন হয় তখন কোনো বোর্ড ডিরেক্টর বা বিসিবিকে টোটালি বিতর্কিত হয়ে যাওয়ার কি কোনো মানে এটা কি স্বাভাবিকই, ব্যাপারটা কি স্বাভাবিক হয়ে দাঁড়ায় নাকি? আপনার কি মনে হয়? আপনি যে প্রশ্নটা করলেন যে বিতর্কিত বলছেন অনেকে, নাকি বিতর্কিত, আমি তো নাকি শব্দটা এখানে যোগ করতে চাই না বা সম্ভবত যোগ করতে চাই না। অবশ্যই এটা বিতর্কিত এবং এটি এই ধরনের নির্বাচন আমরা দেখতে চাইনি। যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনকে এক অর্থে বলা যায় যে এটা একটা ছক কেটে নির্বাচন তৈরি করা। দেখুন, আপনি যে কোনো নির্বাচনে কেউ অংশগ্রহণ যদি করতে চান, তার মূল উদ্দেশ্য থাকে যে আমি জিতবো, আমি সেই চেয়ারে বসবো, এটা আপনি করতেই পারেন। কিন্তু সেই জিততে গিয়ে যখন আপনি ফাউল প্লে করবেন বা ফাউল গেম খেলবেন, তখন সেটাকে কিন্তু সেই জয়ের মধ্যে আমি মনে করি না যে কোনো কৃতিত্ব থাকে বা কোনো আনন্দ থাকে বা কোনো উচ্ছ্বাস থাকে। ক্রিকেট বোর্ডের ইলেকশনে এবারের নির্বাচনটা যদি আপনি আমাকে কাউন্ট করতে বলেন, তাহলে আমি বলবো যে এখানে নির্বাচন অ্যাকচুয়ালি হয়েছে একটি পোস্টে, সেটি হলো যে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পল। তিনি এই পোস্ট ছাড়া বাদবাকি পদগুলোতে যে নির্বাচন হয়েছে সেটাকে নির্বাচন বলাটা হাস্যকর হবে। কারণ এই টাইপের নির্বাচন আমরা দেখতে চাইনি। এই টাইপের নির্বাচন আমরা দেখতে চাইনি বলেই কিন্তু এবার একটু অপেক্ষায় ছিলাম বা আশায় ছিলাম অন্তত একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে, যেখানে আপনি আপনার নির্বাচনে জেতার জন্য অনেক ধরনের কৌশল অবলম্বন করবেন, কিন্তু সেটা যেন কূট কৌশল না হয়। এবং এখানে যেভাবে সরকারি হস্তক্ষেপ হয়েছে বা সরকারি প্রভাবকে খাটানো হয়েছে, বিশেষ করে আপনার কাউন্সিলর তৈরি করতে, কাউন্সিলর বানাতে গিয়ে, সেটি আমি মনে করি না যে ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটাকে কোনো বা ভালো লেজিটিমেসি দিয়েছে। এবং এই প্রবলেম হওয়ার কারণেই কিন্তু আপনি দেখবেন যে ক্লাবগুলো এখন বেঁকে বসেছে, যে প্রথম বিভাগের যে 24টা ক্লাব ছিল এবং সেই 24টা ক্লাবের মধ্যে থেকে মাত্র 12টি ক্লাব অংশ নিচ্ছে। ঠিক একই সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে আপনি দ্বিতীয় বিভাগে যত ক্লাব ছিল সেই সবগুলো ক্লাব কিন্তু অংশ নিচ্ছে না, অর্ধেক ক্লাবগুলো অংশ নিচ্ছে। তো সব কিছু মিলে ক্রিকেট বোর্ডের বর্তমান যে প্রশাসন রয়েছে, তারা যে কায়দায় নির্বাচিত হয়েছিলেন সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই ক্লাবগুলোর মধ্যে, যেসব ক্লাবগুলো রয়েছে ক্রিকেট ক্লাবগুলো, তাদের মধ্য থেকেই। তো আমরা আশা করছি যে ক্রিকেট বোর্ডের নির্বাচন আমরা যেভাবে একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে দেখতে চাই, সেটা আমরা পাইনি, কোনো সন্দেহ নেই। এবং এই নির্বাচনটা কোনো মতেই আপনার সুষ্ঠু, সুন্দর এবং ভালো হয়নি। বিতর্কিত তো অবশ্যই হয়েছে, এবং যেটি আপনি বলছিলেন যে রাতের ভোটেই এটা অলরেডি নির্বাচনটা হয়ে গিয়েছে, সেটা আমি আমার লেখার মধ্যেই দিয়েছি। এবং হাস্যকর বিষয়টা হলো যে ইমেইলে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের মধ্যে আপনার কখনোই মানে আপনার সুন্দর এবং সুষ্ঠুতার কোনো কিছু আমরা পাইনি। সো যখন আপনি কোনো একটা সংগঠনের সেন্ট্রাল বডি এই কায়দায় নির্বাচিত হবে, তখন আপনি দেখবেন যে তাদের সেখানে বসে কাজ করার মধ্যে এক ধরনের যেরকম তাদেরকে শ্রদ্ধা বা সম্মানবোধ পাওয়ার কথা, সেটুক তারা পাবেন না। এবং তারা সেটা পাচ্ছেন না তাদের কলিগদের কাছ থেকে। কোন কলিগ? যে ক্লাবের যার কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু তাদের বন্ধু মানুষ। এই নির্বাচনের আগে তাদের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু এখন তাদের সাথে এক ধরনের শত্রুতা তৈরি হয়ে গিয়েছে।
তারপরও আমি আশা করব যে কায়দায় নির্বাচনটা হয়েছে সেই ধরনের নির্বাচন যেন আর সামনে কখনো না হয়। এবং জানি না, আমি একটু আশাবাদী মানুষ, আমি সবসময় আশাটা করি কিন্তু সবসময় কিন্তু ঠকে যাই। তবে আশা করছি যে নেক্সট টাইম যেন আর না ঠকি। না, আপনার মতো আমরাও অনেক আশাবাদী মানুষ। আমরা সবসময় শেষ করি যে আচ্ছা এই গেম বাংলাদেশ জিতে নেয়, হয়তো সামনের গেমটা জিতবে। বাট আমরাও আশা করি যে ফিউচারে হয়তো আমরা এরকম আর ইলেকশন না দেখে আমরা একটা আ কম্পিটিটিভ ইলেকশন দেখি, একটা ইনক্লুসিভ ইলেকশন জানি আমরা দেখতে পারি। আম জি, আর একটা কথা দিয়ে এই টপিকটা শেষ করি। সেটা হলো আমার মনে হয় সবচেয়ে সুন্দর কথা বলেছে আমাদের আমাদের ফরমার ক্যাপ্টেন শান্ত, যে ওই যে বিপিএল এর গেমের পরে সে বলল যে আ ছোটরা ভুল করতে পারে। বিসিবি যেহেতু একটা অভিভাবক, তারা তাকে পার্সোনালি নিয়ে বলতে পারত। তামিমকে পার্সোনালি বলতে পারত যে তার এই কমেন্টটা পছন্দ হয়নি। এই কথাটা আমার ভালো লেগেছে। এই শিষ্টাচারগুলো আমার মনে হয় আপনি যেটা বলেছিলেন যে এগুলো তো লিখা থাকে না। এগুলো মানে এখানে প্রস্রাব করবেন এটা তো লিখা থাকে না। এটা তো আসলে এসে পড়ার কথা। এটা তো আমাদের শিষ্টাচার, আমাদের বাংলাদেশীরা আমাদের ছোটবেলা থেকে আদব কায়দা এগুলো তো শেখানোর বা আমাদের পারিবারিক শিক্ষা থেকে আসে। তো আপনি যদি আম এই জিনিসটাকে অন্য কিভাবে হ্যান্ডেল করলে ভবিষ্যতে বেটার হবে? এটা যদি আপনি একটু শেয়ার করতেন। আমাদের তো এরকম আসবেই। এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। না, দেখুন, প্রথম বিষয়টা হলো যে তামিম কি ভুল কিছু বলেছিলেন? আমি পুরো তামিমের চেয়ে এটা ইন্টারভিউ যেটা হয়েছিল, যেটা তিনি সংবাদ সম্মেলন ঠিক বলা চলে না। তিনি একটা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তিনি কথাগুলো বলেছিলেন। আমি সেটা পুরোটা শুনেছি এবং আমার কাছে কোনো অংশটুকু মনে হয়নি যে খুব মানে এটা ইললজিক্যাল কোনো কিছু রয়েছে। ভীষণ মাত্রায় রিয়ালিস্টিক যে চিন্তাটা, সেই চিন্তা থেকেই তিনি কিন্তু এটি বলেছেন। দেখুন, আপনি যেকোনো সিদ্ধান্ত নিতে চাইলে আপনি তাৎক্ষণিকভাবে যদি মনে করেন যে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে, এখন নেওয়াটা উচিত এবং নিলে কি হবে সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা যদি আপনি সেই সময় যদি টের না পান, তাহলে বোঝা যাবে যে আপনার কিন্তু ফোরসাইট খুব দুর্বল। আপনি যেকোনো সিদ্ধান্ত নিবেন সেটার পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে বা আপনার সমস্যা কি হতে পারে ভবিষ্যতে, সেটা যদি আপনি চিন্তা না করেন, তাহলে বোঝা যাবে যে আপনার আইকিউ লেভেলটাও আপনার খুব গড়পড়তা মানের। সো তামিম ইকবাল, আমি তো মনে করি যে তামিম ইকবাল যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তারপর তাকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষয়ে। সেটাতে আমি এমন মন্দ কোনো কিছু পাইনি যে তাকে আমার ভারতের দালাল বলে ট্যাগিং দিতে হবে। তামিম ইকবাল কি একবারও বলেছেন যে ভারতের মাটিতে গিয়েই আমাদেরকে খেলতে হবে? আমি কিন্তু কোথাও পাইনি, ভারত শব্দটাই খুঁজে পাইনি তার এই পুরো কনভারসেশনের মধ্যে। অথচ তাকে আপনি ভারতের পরীক্ষিত দালাল বলে একটা ট্যাগিং করে দিয়েছেন। আমি জানি না যে আমার এই কথাগুলো শোনার পর এখন আমাকে আবার ভারতের দালাল হিসাবে ট্যাগ করে দেওয়া হবে কিনা, বাট আই ডোন্ট কেয়ার। কারণ আমি জানি যে আমি নিজের কাছে পরিষ্কার, এবং আমি নিজের কাছে পরিষ্কার মানেটাই হলো যে আমি মানুষের কাছেও পরিষ্কার থাকতে চাই এবং সেভাবেই থাকতে চাই। এটা একটা বিষয়। আর যেটা আপনি বলছিলেন যে কোনো একটা বিষয় আপনি ভিন্ন মত থাকতেই পারে, একটা ভিন্ন ওপিনিয়ন থাকতেই পারে। আপনি আমার ওপিনিয়নের সঙ্গে বা মতামতের সাথে একমত নাই হতে পারেন। আমি বলছি না যে আপনাকে সেই মতামতটা আপনাকে গিলে খেতে হবে বা আপনাকে সেভাবেই চলতে হবে, পছন্দ করতে হবে। কিন্তু আপনার সেই সহনশীলতা থাকতে হবে যে আমি অন্তত আমার মতামতটা যেন প্রকাশ করতে পারি। ভাই, এই কারণেই তো আমরা মানুষ। এটা তো এই কারণেই তো আমার মতামতের ভিন্নতা থাকবে। আপনি শুনবেন, আপনি মানছেন না, সেটা ঠিক রয়েছে। কিন্তু আপনি আমাকে বলার এবং সেটা প্রকাশ করার স্বাধীনতাটুকু অন্তত দিতে হবে। এটা যদি না দেন, তাহলে তো আমি মনে করি যে এক অর্থে যে ফ্যাসিবাদের কথা আমরা বারবার বলছি, যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি, সেই ফ্যাসিবাদের ফিরে আসাটাই তো এটি প্রমাণ করে। সো মানুষের মতামতে ভিন্নতা থাকবে, নট নেসেসারি যে আপনি আমার মতের সঙ্গে একমত হবেন এবং আমার দেখানো পথেই আপনি চলবেন। আপনি আপনার দেখানো পথে চলুন, কিন্তু আমার যে মতামত, আমার যে বিষয়টা, সেটা আপনি আমাকে বলার অন্তত সুযোগটুকু দিন। আমি তো বলছি না যে এই সিদ্ধান্তটা আপনাকে মানতে হবে, নট নেসেসারি। কিন্তু আমি এই সিদ্ধান্তর ক্ষেত্রে এই মতামতটা আমি দেব, সেটা অন্তত গ্র্যাব করার মতো বা সহ্য করার মতো সহনশীলতা আপনাকে দেখাতে হবে। আর সেটা যদি আপনি না দেখাতে পারেন, তাহলে তো আমরা একটা ইনটলারেন্স সোসাইটিতে পরিণত হব, যেটা আমি মনে করি যে এখন বা আশঙ্কা করছি যেটা এখন বাংলাদেশ সেই অবস্থায় কিন্তু পৌঁছে গিয়েছে। জি। আ ধন্যবাদ কাসা ভাই। আ এই আমার পরের প্রশ্নটা আমাদের বাশার ভাইয়ের কাছে। বাশার ভাই, আম একটু আন্তর্জাতিক ক্রিকেটের দিকে একটু যাই। আম এবং ভারত সম্পর্কিত। তো ২০০৭ সালের দিকে বলা যায় যে আ ভারত যখন ১ম রাউন্ডে বাদ হয়ে গেল, তো আইসিসির ওই টুর্নামেন্টটা বিশাল একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হলো। মানে কম্পারেটিভ এখন যদি আমরা চিন্তা করি।
এরপর থেকে দেখা গেল একটু ওই যে আমরা যেরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি, তো এরকম টুর্নামেন্ট ইঞ্জিনিয়ারিং এর মতো আইসিসি যেটা করছে সেটা হলো এমন ভাবে হয় গেমগুলো সেট করছে, অথবা তাদের ডিসিশন, তাদের আম্পায়ারিং সবকিছু মিলিয়ে যাতে ভারত শেষ চারে থাকে। এই যে ক্রিকেট অর্থনীতি, এই বিষয়টা কি ক্রিকেটের যে আইসিসি একটা নিরপেক্ষ বোর্ড এবং টোটাল খেলার যে একটা খেলা তো হবে নিরপেক্ষতা, এর জন্য তো আম্পায়ার আছে, তো এই জিনিসটা কি ক্রিকেটের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে না? থ্যাংক ইউ। না দেখুন, ব্যাপারটা দুটো দিক আছে। ওয়ার্ল্ড কাপ আপনি যেটা বলেন 2007-এর পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এখন দেখবেন যে যখন আমরা যে কোনো বিশ্বকাপ খেলি, এমনভাবে সাজানো হয় কখনো ভারত পাকিস্তান এক গ্রুপে থাকে না, মানে অন্য গ্রুপতে আসে যেন তাদের সাথে দেখা হয়। ইভেন এটা সব লেভেলে কিন্তু আপনি দেখতে পারবেন। এর পিছিয়ে ডেফিনেটলি একটা অনেক বড় কারণ যে তারা সবাই দেখতে চায় ভারত যেন শেষ পর্যন্ত যায়, কমার্শিয়াল একটা ব্যাপার থাকে। এটা আসলে খুব একটা ক্ষতি আমি তো এটা বলবো না। আই মিন এতে কোনো টিমের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তারা একটা আনডিউ ধরেন অ্যাডভান্টেজ নেয়, শিওরলি তারা তাদের পছন্দের ভেন্যু বেছে নেয়। হয়তো প্রতিপক্ষ অত বাঁচতে পারে না, বাট পছন্দের ভেন্যু বেছে নেয়, ফিকচারটাও তাদের একটু মন মতো করে হয়। বাট অন্য দল এটা করে কিন্তু ভারত যে অনেকবার চ্যাম্পিয়ন হচ্ছে তাও কিন্তু না। তারা যে খুব বেশি লাভবান হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। কমার্শিয়াল ব্যাপার একটা অবশ্যই থাকে, বিকজ দেখুন কমার্শিয়াল ব্যাপারটা কিন্তু আমরা এখন একদম উপেক্ষা করতে পারি না, কারণ ক্রিকেট এখন রান করতে হলে কিন্তু ইউ নিড মানি, এবং ক্রিকেটের ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আপনার টাকা দরকার। আমরা কিন্তু আমরা যে এখন বলি যে আমরা বেশ সচ্ছল বোর্ড, এটার পিছনে কিন্তু এই যে আপনার মানি জেনারেট হয় বিভিন্ন আইসি টুর্নামেন্টে, সেটার দিয়ে কিন্তু আমাদের অনেক সাহায্য হয়, এবং সেটা দিয়ে কিন্তু আমরা এখন অনেক ডেভেলপমেন্টে কাজ করতে পারি। কিন্তু আমি এখন ডেভেলপমেন্টে আছি, তো আমি দেখি আমাদের বাজেটটা বেশ বড় হতে পারে, আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারি, এজ গ্রুপটাকে অনেক খেলাতে পারি। এখন কিন্তু আমাদের অনেক খেলা হয়, তো এগুলি করতে কিন্তু ইনিড মানি। সেই জন্য এই কমার্শিয়াল ব্যাপার কিছুটা দরকার আছে। বাট যেটা ধরেন না, মানে আপনি যদি বলেন নিরপেক্ষতার কথা যদি বলেন, আইসিসি তো এখন অতটা নিরপেক্ষ, মানে ইটস ডিফিকাল্ট ফর দেম, কারণ আমাদের যে আইসিসির রেভিনিউটা আর্ন করে তার সেখানে সিংহভাগ আসলে ভারতের কাছ থেকে আসে। সো কিছুটা, এবং একটু বায়াস তারা হন, ঠিক আছে। বাট আমি বলবো যে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে টু মেক শিওর যে সবাই যেন সমানভাবে খেলতে পারে, সবাই যেন সমান জায়গায় খেলতে পারে, এই ভারসাম্যটা রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আই ডোন্ট সি এ বিগ প্রবলেম যে ভারত এই সুযোগ সুবিধাগুলি নিচ্ছে আইসি টুর্নামেন্টগুলিতে, সেটাতে আসলে খুব একটা সমস্যা না। বিকজ আপনি দেখবেন ভারত এমন আছে খুব চ্যাম্পিয়ন হচ্ছে সবাই এই সুযোগগুলি নিয়ে, তারা সবগুলি বিশ্বকাপ জিতছে, ব্যাপারটা কিন্তু আসলে এমন হয় না। তবে বাশার ভাই এই পয়েন্টটাও তো ভ্যালিড যে ফিফা যদি একটা বডি ধরেন, আপনি নিরপেক্ষ বডি, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা তো প্রতি ওয়ার্ল্ড কাপে আমরা হয়তো নাও দেখতে পারি, এভাবে করে সিডিং হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছোটরা জানি বড়দের সাথে খেলতে পারে, অথবা খেলাটা জানি হয় সবার সাথে, সেই ব্যাপারটা কিন্তু আমরা ক্রিকেটে অনেকটা দেখতে পারি না। বাংলাদেশ লাস্ট অস্ট্রেলিয়া ট্যুর করেছে, প্রবাবলি আই ডোন্ট নো আপনারা যখন ট্যুর করেছেন লাস্ট টাইম, বেসিক্যালি ইন আর্লি 2000s খুব সম্ভবত। না, তারপরে মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি, but আমরা bilateral সিরিজ আর খেলিনি, খেলিনি। আচ্ছা, হ্যাঁ। অস্ট্রেলিয়ার সাথে। So, আমি এই ব্যাপারটা আসলে আমি প্রথম কথা এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে ওয়ার্ল্ড কাপের ফরম্যাট অতটা সমস্যা না। সমস্যা হলো এটাই যে সমান সংখ্যকভাবে যেন আমরা খেলতে পারি, আমরা ভারতে যেন সিরিজ খেলতে পারি। আমরা যখন খেলেছি ইনফ্যাক্ট 2000 সাল থেকে 2005 পর্যন্ত, তখন কিন্তু আইসি ক্যালেন্ডার তৈরি করে দিত, এবং তখন কিন্তু দেশগুলি আসতে বাধ্য হতো। সে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসতো, বাংলাদেশ সাউথ আফ্রিকা যেত, আমরা অস্ট্রেলিয়া গিয়েছি, অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে, তখন কিন্তু আইসিসি ক্যালেন্ডারটা করে দিত, এবং দলগুলি কিন্তু সেই অনুযায়ী চলতে হতো। বাট এখন যেটা হয় যে টিমগুলি ডিসাইড করে তাদের সুবিধা মতো সিরিজগুলি নেয়, সেটা করার জন্য কিন্তু আমরা ইংল্যান্ডের লাস্ট সিরিজ খেলেছি, অনেকদিন হয়ে গেল কাছে ভাই, অনেকদিন হয়ে গেল। অস্ট্রেলিয়া আমাদের সিরিজ হচ্ছে অনেকদিন ধরে হয় না, সাউথ আফ্রিকা কিন্তু আমাদের সিরিজ আসতে কমে আসছে। তো আগের মতো কিন্তু বাইলেটারাল সিরিজগুলি রেগুলার হচ্ছে না, এবং ইয়ার অ্যাবসলিউটলি রাইট। যদি আমরা ক্রিকেট বৈষম্যের কথা বলে থাকি, যেটা গ্লোবালাইজেশন, যদি আইসি যেটা বলে থাকে সবসময়, আপনি যত টিম পার্টিসিপেট করবে তত বেশি ভালো। ডেফিনেটলি হয়তো টপ এন্ড টিমগুলির সাথে মানি জেনারেট হয়, বা যদি ক্রিকেটটাকে যদি আমরা গ্লোবালাইজ করতে চাই, তাহলে আপনি বিশ্বকাপে খেলার টিমের সংখ্যা বাড়াতেই হবে। ক্রিকেট কিন্তু এখন ক্রিকেট কিন্তু 10টা দেশ খেলে না, ক্রিকেট কিন্তু 108টা দেশ খেলে, 10টা এলিট কান্ট্রি। তো কিন্তু মানুষ কিন্তু জানে যে ক্রিকেট এই 10টা দেশই খেলে। এই ভাবনা থেকে কিন্তু মানুষকে বের করে আনতে হবে। দেখুন এখন কিন্তু অনেক দেশ উঠে আসছে, নেপাল প্লেইং ভালো গুড ক্রিকেট, আর নেদারল্যান্ড ভালো খেলে, ইউএই ভালো খেলছে।
সো আপনি যদি এবং আমরা দেখবেন বিশ্বকাপে ক্রিমের সংখ্যা কমছে, উইচ ইজ এটি আমি অ্যাবসলিউটলি এটার এগেনস্টে। আমরা বিশ্বকাপে যত খেলার টিমের সংখ্যা বাড়বে, ক্রিকেটটা আরও এক্সপান্ড করবে। ক্রিকেটের ইমপ্রুভ যদি করতে চাই, ক্রিকেটটাকে যদি উপরের দিকে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের 10টা টিমের কনসেপ্টে বেরোতে হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। না, এই 10 টিমের কনসেপ্ট, I totally 10 টিমের agree কনসেপ্টে with you. বেরোতে হবে। Yeah. ক্রিকেটটা আমাদের সবাইকে খেলার সুযোগ দিতে হবে এবং সবাই যেন সবার সাথে খেলতে পারে, ছোট টিম যেন বড় টিমের সাথে খেলতে পারে। এটাই আসলে আমাদের বেশি দরকার। নিশ্চয়ই আমরা এই চিন্তাটা, ভাবনাটা করার মনে হয় আমাদের সবচেয়ে বেশি দরকার বলে মনে হয়। হ্যাঁ, অ্যাবসলিউটলি টোটালি এগ্রি উইথ ইউ। বাশার ভাই, আরেকটু যদি প্লেয়ারদের মন মানসিকতা নিয়ে একটু কথা বলি। এখন যে ডিস্ট্রাকশনটা তৈরি হয়েছে জাস্ট বিফোর একটা বড় ইভেন্ট, হাউ হার্ড ইজ ইট ফর আ প্লেয়ার টু ফোকাস অন দ্য বিগার পিকচার? এন্ড অফ দ্য ডে আমরা তো একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, সেখানে হয়তো আমাদের একটা ফাইনাল ফোরে খেলার একটা আশা থাকতে পারে, অথবা আমাদের ইভেন চ্যাম্পিয়ন হওয়ার একটা আশা থাকতে পারে। তো অ্যাজ আ প্লেয়ার, আপনি যদি প্লেয়ারের পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করেন, এটা কি একটা বড় ডিস্ট্রাকশন নাকি? ডিস্ট্রাকশন তো অবশ্যই, ডেফিনেটলি। আমি এখন ওয়ার্ল্ড কাপে আমার কি খেলা হবে, কার সাথে কি অপোনেন্ট থাকবে, আমার গেম প্ল্যানটা কী হবে, আমি সেটা নিয়েই ভাববো। কিন্তু আমার এখন অন্য কিছু নিয়ে ভাবতে হচ্ছে, যেটা আসলে আইডিয়াল নয়। বাট দ্য সেম টাইম আমরা একটা টুর্নামেন্ট খেলছি, এখন আমাদের বিপিএল চলছে, তো সবাই অ্যাটলিস্ট ওয়ান গুড থিং যে তারা খেলার মধ্যে আছে। যদি বিপিএলটা না থাকতো তাহলে তার ডিস্ট্রাকশনটা বেশি হতো। আপনি যখন মাঠে নামবেন তখন খেলোয়াড় আসলে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশটা কম থাকে। বাট এটা আসলে আইডিয়াল কিছু নয়। ডেফিনেটলি আমরা এখন প্ল্যান করব যে কিভাবে আমাদের এই ওয়ার্ল্ড কাপটা আমরা এগোবো আর কি। আশা করছি যে আমি এখন আশাবাদী, কাইসারের মতো আমিও খুব আশাবাদী মানুষ। আমাদের যেই প্রবলেমগুলো অ্যারাইজ করে সেটা কেটে যাবে, আমরা আবার সব কিছু ঠিকঠাক হয়ে আমরা যেখানে হয় আমরা খেলবো। এবং প্লেয়ারদের জন্যে লুক, ডিস্ট্রাকশন তো ডেফিনেটলি, বাট দ্য সেম টাইম দিস গাইজ আর প্রফেশনালস এবং তারা কিন্তু এই দলটাকে নিয়ে খেলছে। বাংলাদেশ কিন্তু এই দলটাকে নিয়ে গত 6 মাস ধরে খেলছে, বিভিন্ন বাইলেটারাল সিরিজ খেলেছে, আমরা এশিয়া কাপ খেলে এসেছি। তো ফোকাসটা একটু নড়ে গেলেও এটা খুব একটা সমস্যা হওয়া উচিত নয় আমি মনে করি। এটা কোনো এক্সকিউজ হিসেবে আমাদের দেখা উচিত নয়। যদি আমরা পারফর্ম না করতে পারি, এটা আমি এক্সকিউজ হিসেবে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই উই আর প্রফেশনালস, ইয়েস। আমাদের যতক্ষণ আমরা খেলবো, আমাদের টার্গেটটা থাকবে ঠিক আছে, আমাদের সামনের সিরিজটা কি, ওই সিরিজে কেমনে ভালো খেলবো, আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপটা আমরা কী ভালো করে খেলবো, ওই ফোকাসটাতে যেন আমরা না সরে যাই। বিকজ সিদ্ধান্ত যারা নেয় তারা নিচ্ছেন। আমি অ্যাজ এ প্লেয়ার আমার শুধু চিন্তা করা উচিত যে ঠিক আছে, আমি এখন বিপিএল খেলছি, এখন আমাদের এই টুর্নামেন্টটা কি আরও ভালো খেলবো এবং আমার প্রস্তুতিটাকে আমি এখনও ওইভাবেই আমাদেরকে নিজেকে প্রস্তুত করবো, সামনে ওয়ার্ল্ড কাপ আছে। জি, একটু কায়সার ভাইয়ের কাছে যাই। তো কায়সার ভাই, এই জিনিসটা একটু রেভিনিউ নিয়ে, এই টাকা পয়সার বিষয়, আন্তর্জাতিক আইসিসি। তো অবশ্যই আমাদের বাংলাদেশের ক্রিকেট দর্শক থেকে শুরু করে, যেটা আমাদের সাইজটা হয়তো ভারতের কাছাকাছি হয়তো হবে না। বিসিসিআই যত ইনকাম করে আমাদের বিসিবি অথবা টোটাল বাংলাদেশের প্রচার সত্ত্ব থেকে হয়তো অতটা ইনকাম হবে না। কিন্তু আমরা কি এতটাই ছোট যে আইসিসির কাছে, যে আমাদের বাদ দিলে আইসিসির কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না? আপনি মনে করেন এটা? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে কোনো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন আপনি প্রবেশ করবেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন সেখানে আয়োজন করা হয়ে থাকে, সেখানে একটা প্ল্যাকার্ড কিন্তু লাগানো থাকে ড্রেসিং রুমের সামনে, যে এখানে কোনো ধরনের রেশিয়াল কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো ধরনের কোনো বর্ণবাদী আচরণ করা যাবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন দেখা যাবে না, কালার, বর্ণবাদ এবং কারো আপনার জেন্ডার বৈষম্য নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করা যাবে না। মানে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আইসিসি, এটা তারা স্লোগানে, পোস্টারে, সব জায়গায় লাগিয়ে রেখেছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নের উত্তরেই কিন্তু আপনার আইসিসির ডিসক্রিমিনেশনটা খুবই স্পষ্টত, যে আপনি সবচেয়ে বেশি রেভিনিউ আপনার যাচ্ছে ভারতের কাছে, আপনি তারপরে যাচ্ছে আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের কাছে, এবং অন্যান্য দেশগুলো যা পাচ্ছে সেটা খুচরো পাচ্ছে। অথচ তারা সবাই একজোট হয়ে খেলছে বলেই কিন্তু ভারত এই টাকাটা পাচ্ছে, এটা বা এই অর্থটুকু পাচ্ছে। এটা কিন্তু আপনাকে মনে করতে হবে। সবাই এমন না যে ভারত ইন্ডিয়ার সাথে খেলছে বলেই কিন্তু পাচ্ছে, তাও কিন্তু না। ভারত কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেলছে, ভারত বাংলাদেশের সাথে খেলছে, ভারত পাকিস্তানের সাথে খেলছে, যে কোনোভাবেই হোক, আপনি নিরপেক্ষ ভেন্যুতে হলেও তারা কিন্তু খেলছে। সো এখানে খেলার মধ্যে কিন্তু আপনি দুই পক্ষই রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিজ্ঞাপন ভারতের থেকে বেশি আসে, আপনি ব্রডকাস্ট রাইট তাদের এখানে বেশি, আপনি অন্যান্য যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা, স্পন্সর, সেটা ভারতীয়দের বেশি, সব কিছু রয়েছে।
কিন্তু খেলাটা তো শুধুমাত্র ভারতকে কেন্দ্র করে না, তার প্রতিপক্ষ হিসাবে কিন্তু একজন রয়েছে, অর্থাৎ এখানে স্টেক হোল্ডার আরেকজন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সুবিধাটুকু, আর্থিক সুবিধাটুকু কিন্তু আপনার নিয়ে যাচ্ছে ভারত। সো এটা আমি মনে করি যে অনেক বড় একটা ডিসক্রিমিনেশনের বিষয় রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং এই ডিসক্রিমিনেশন যদি আইসিসি দূর না করতে পারে, তাহলে আমার অবজারভেশন হলো যে আপনি 80-র দশকে ঠিক যেরকমভাবে আপনি একটা বিদ্রোহী ক্রিকেট লিগ চালু হয়েছিল ক্যারি পেকারের নেতৃত্বে, আপনি দেখবেন যে ছোট আমি বলবো না, আমি বলবো যে কম ক্রিকেটে খেলছে যেসব দেশগুলো, এবং যেসব দেশগুলো, এইসব দেশগুলোর একটা জোট হবে, এবং এই জোট হওয়ার পর তারা দেখবেন যে এক ধরনের আইসিসি থেকে হয়তো, অথবা তারা আইসিসি 2 এমন একটা সংগঠন কিন্তু তৈরি হয়ে যেতে পারে, যেটা আপনার সমস্যাটা কিন্তু তৈরি করছে এখন ভারত। ম্যাক্সিমাম জায়গায় এক ধরনের আধিপত্য দেখিয়ে, ভারতের ক্রিকেটের যে আধিপত্য, হ্যাঁ স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে ইন্টারন্যাশনালি পারফরমেন্স ভালো চমৎকার করছে মাঠের মধ্যে, কিন্তু তাই বলে আপনি পুরো যে এই পারফরমেন্সের কারণে অথবা এই ক্রিকেটের কারণে যে ইনকামটুকু হচ্ছে তার লায়ন শেয়ারটুকু শুধুমাত্র আপনি নিয়ে যাবেন আর বাদবাকি সবাইকে খুচরো দিবেন, তখন কিন্তু এটা একটা ডিসক্রিমিনেশনের পর্যায়ে চলেই আসে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন যে এসিসি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেটা কিন্তু খুব স্ট্রং একটা সংগঠন ছিল এশিয়ার মধ্যে, কিন্তু এখন এই এসিসির অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আমাদের যেরকমভাবে এই এরিনায় আপনার সার্ক ছিল না, জি। যে আপনি দক্ষিণ অকার্যকর। এশিয়ার যে 5টা বা 6টা দেশকে নিয়ে একটা আঞ্চলিক সংস্থা গঠিত হয়েছিল সার্ক, কিন্তু সেই সার্ক কিন্তু এখন আর নেই, ধ্বংস হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে এক অর্থে। তো সেই রকম ভাবে একই অবস্থা কিন্তু হচ্ছে যে খুব সম্ভবত এসিসির মতো, এসিসিও কিন্তু সেই সার্কের মতো আপনি দেখবেন যে এক অর্থে বিলুপ্ত পর্যায়ে হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়তে পারে। আমি সেই আশঙ্কাটুকু করছি। কেন আশঙ্কা করছি? তার কারণটা হলো, আপনি দেখবেন যে এসিসিতে কিন্তু স্পষ্টত দুটো ভাগ হয়ে গিয়েছে। নাম্বার 1 ভাগ হয়েছে যে আপনার ভারত এবং আফগানিস্তান এখন একজোট হয়ে গিয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশ এখন একজোট হয়ে গিয়েছে, এবং শ্রীলঙ্কা এখন মধ্যপন্থা অবস্থায় রয়ে গিয়েছে। অথচ এই 5টা দেশের কিন্তু আপনি একজোট হয়ে থাকার কথা ছিল। ভাগাভাগিটা এমন পর্যায়ে হয়েছে যে এই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত, কিন্তু আপনি দেখবেন যে ট্রফি নিতে পারেন এই ভারত, এবং ট্রফি নিয়ে চলে গিয়েছেন পাকিস্তানের আপনার যিনি পিসিবির যিনি চিফ রয়েছেন, এবং তিনি এসিসিতেও চিফ হিসেবে রয়েছেন। ঠিক যে জায়গায় এসিসি থাকার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের, সেই সম্প্রীতি কিন্তু এখন নেই। সেই আপনার পুরো কাউন্সিলের মধ্যে একটা কাউন্সিলটা দু টুকরা হয়ে গিয়েছে, যেটা বলছিলাম যে এখানে ভাগাভাগির পর্যায়ে চলে গিয়েছে। ভারত এশিয়া কাপ জিতেছে, কিন্তু ট্রফি নিয়ে চলে গিয়েছেন তার প্রেসিডেন্ট যিনি, তিনি তাকে ট্রফি দেননি এখন পর্যন্ত, মানে এই পর্যায়ে চলে গেছে। এবং ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হচ্ছে, কিন্তু হ্যান্ডশেক তারা কেউ করছে না এবং কারোর সাথে কেউ কথা বলছে না। এবং এর কুপ্রভাবটা দেখবেন আপনি, এটা শুধুমাত্র যে ন্যাশনাল টিমের ক্ষেত্রে ঘটেছে তা না, আন্ডার 19-এ যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে খেলা হচ্ছে, সেখানেও এই কুপ্রভাবটা হচ্ছে, যে তারাও কিন্তু হ্যান্ডশেক করছে না। দ্যাট মিনস তারা কি শিখছে? তারা কিন্তু স্পোর্টসের যে স্পিরিট বা স্পোর্টিং যে স্পিরিট একটা রয়েছে, সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসছে, এবং এই পুরো ক্রিকেটটাকে এক ধরনের কিন্তু আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে তৈরি হয়ে যাচ্ছে, এবং রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কারা? ব্যবহার করছেন রাজনীতিবিদরা, ব্যবহার করছেন। এবং এই কারণে দু দেশের মধ্যে এর আগে যখন আমরা দেখেছি যে 80-র দশকে এবং 90-র দশকের শুরুতেও ভারত পাকিস্তান যখন ম্যাচ হতো, তখন এক ধরনের ক্রিকেট ছাড়া অন্য কোনো ধরনের উত্তেজনা বা আনন্দের মানে খোরাক আমরা পেতাম না। কিন্তু তারপরে যেটা হলো, সেটা হলো যে এই দু দেশ ক্রিকেটে মুখোমুখি হলেই বা কেউ একজন হারলেই মনে হতো যে কাশ্মীরের যুদ্ধে বোধহয় তারা হেরে গিয়েছে। ক্রিকেটের সঙ্গে এই যে উগ্র দেশপ্রেম, উগ্র ন্যাশনালিজম, এটাকে যখনই আপনি জড়িয়ে ফেলবেন, তখন সেই ক্রিকেট বা খেলা কিন্তু খেলা থাকবে না। সেই খেলায় কিন্তু আপনার শুধুমাত্র ধুলোটুকু পাবেন এবং ময়লাটুকু পাবেন, খেলার আনন্দটুকু সেখান থেকে হারিয়ে যাবে। ধরে নিতে হবে যে ইটস জাস্ট এ গেম। আপনি একটা খেলা খেলছেন, এই খেলায় একদল জিতবে, একদল হারবে, কিন্তু এখানে যখন আপনি এটার মধ্যে একটা অতিরিক্ত আপনি একটা উগ্র জাতীয়তা বোধকে ইনপুট করবেন, তখন সেটা কিন্তু এক ধরনের হানাহানির পর্যায়ে চলে যায়, এবং সেটা তখন এক ধরনের উগ্রতার পর্যায়ে চলে যায়। এটা কিন্তু কখনোই আমি মনে করি না যে খেলার মধ্যে থাকাটা উচিত। আপনার আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যেও ফুটবল ম্যাচ হয়, কিন্তু সেটা শুধুমাত্র আপনি ম্যাচ পর্যন্তই থাকে, ম্যাচ শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আর থাকাটা উচিত না। এই কারণে আমি শেষ করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, এবং ছোট্ট এবং সুন্দর উদাহরণ দিয়ে, যে স্পোর্টসের বিউটিটা কোন জায়গায়। দেখুন, আপনি যখন খেলাটা শুরু করেন তখনও হ্যান্ডশেক করেন, এবং যখন খেলাটা শেষ করেন তখন জয়ী এবং বিজিত দল, মানে জয়ী এবং পরাজিত দুই দলই কিন্তু আপনার হ্যান্ডশেক করে।
অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত খেলার মধ্যে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু যখন আমরা খেলাটা শেষ করলাম যেই জিতুক আমরা কিন্তু আবার বন্ধু হয়ে গেলাম। দিস ইজ দ্য স্পিরিট অফ স্পোর্টস। এবং আমি মনে করি যে এই স্পোর্টসের স্পিরিটটা নষ্ট হয়ে গিয়েছে এবং এটা ক্রিকেটে এতদিন ছিল না, কিন্তু ক্রিকেটে এখন সাম্প্রতিক সময় এই পুরো জিনিসটা চলে এসেছে। এর ফলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, সেটা আলটিমেট ক্ষতিটা হচ্ছে কিন্তু সেই ক্রিকেটের আনন্দটুকু হারিয়ে যাচ্ছে এবং এখানে হিংস্রতা, বৈরিতা, কলহ এবং এক ধরনের রাজনীতির কুটিলতা চলে আসছে। এই কারণে এখন আমাদেরকে চিন্তা করতে হয় যে বাংলাদেশ এই যে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ হচ্ছে, বাংলাদেশ কি খেলতে পারবে? তো এই দুশ্চিন্তাটা কেন থাকবে? ক্রিকেট ১ মাসও বিশ্বকাপের ১ মাসও বাকি নেই, অথচ আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে বাংলাদেশ কি খেলতে পারবে কি পারবে না, হুম। অথবা বিশ্বকাপ কি আদৌ হবে কি হবে না সেটাও আমরা জানি না। হুম। আপনি বাংলাদেশের কথা বাদই দিলাম, আপনি পাকিস্তানের কথাও বাদ দিলাম। আপনি এই দেখবেন যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত অংশগ্রহণকারী ৫টি দেশের পাকিস্তান বংশোদ্ভূত যে ক্রিকেটার হুম। যারা রয়েছেন তারা ভিসা পাননি। এবং সবচেয়ে বড় উদাহরণ এটা হলো আলী খান, যুক্তরাষ্ট্রের যে পেস বোলার, তিনি পর্যন্ত ভিসা পাননি, অথচ তার কিন্তু ডুয়েল পাসপোর্ট রয়েছে। তো এই পর্যায়ে যখন পুরো জিনিসটা চলে যাবে তখন কিন্তু সেখানে আর স্পোর্টসের সেটাই। মধ্যে থাকে না। এটার হুম। এক ধরনের রাজনীতির কুপমণ্ডকতা এবং একটা রাজনীতির জটিলতার মধ্যে থাকে। এখান থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, নইলে আমরা স্পোর্টসের আনন্দটুকু পাবো না। না, অ্যাবসোলুটলি কায়সার ভাই, আপনি যেটা বলছেন ক্রিকেট একটা টুল যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের ভিতরে যদি কোনো কি বলবো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে অথবা কোনো একটা কোল্ড ওয়ার টাইপের চলতে থাকে, এটাকে একটা টুল ইউজ করা যায় টু মিটিগেট ইস্যুস, রাদার এটাকে পুরাই পলিটিসাইজ করে দেওয়া হয়েছে। বাশার ভাই, আপনারা যখন ক্রিকেট খেলতেন অবভিয়াসলি ল্যান্ডস্কেপ অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়াজ অ্যাবসোলুটলি ডিফারেন্ট টু হোয়াট ইট ইজ টুডে। তো সেই সময় যদি চিন্তা করে আজকের সময়টা যদি আপনি চিন্তা করেন যে সাবকন্টিনেন্টের ক্রিকেটের যে অবস্থা, ক্রিকেটের ফিউচারটা আসলে সাবকন্টিনেন্টে আপনি কোথায় দেখছেন আপনার ব্যক্তিগত মতামতে? সাবকন্টিনেন্টের ক্রিকেটটা কিন্তু অনেক পপুলার এবং টিমের সংখ্যা কিন্তু বাড়ছে। আমি কম্পিটিশন কিন্তু এখন বাড়ছে। এখন দেখুন যে একটা উদাহরণ যদি আমি দেই, সে নেপাল। নেপাল কিন্তু ইউজুয়ালি ক্রিকেট অনেক একটু পরে আসছে। কিন্তু এখনো নেপালে ক্রিকেটটা খুব জনপ্রিয়। এবং নেপাল টিম কিন্তু স্টার্টেড চ্যালেঞ্জিং বিগার টিমস এবং এই ধরেন অন্য টিমগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। সাবকন্টিনেন্টে দেখুন ক্রিকেট ইজ কোয়াইট পপুলার ইন সাবকন্টিনেন্ট এবং হুম। এই একটা স্পোর্টস দিয়ে কিন্তু আমরা টপ লেভেলে যেতে পারি। অন্য স্পোর্টসগুলিতে কিন্তু ওয়ার্ল্ড লেভেলে যাওয়াটা এই সাবকন্টিনেন্টে খুব হুম। ডিফিকাল্ট। আপনি ইউ নো হুম। অন্য যে কোনো স্পোর্টসে বলেন। এই একটা স্পোর্টসে যদি আমরা টপ লেভেলে যেতে পারি, বিশ্বকাপে যেতে পারি। সো এই হুম। খেলাটার জনপ্রিয়তাটা অনেক বেশি। বাট উই নিড টু মেক শিওর যে জিনিসটা সেইভাবে যেন থাকে। আমরা যখন খেলেছিলাম তখন কিন্তু এই ব্যাপারগুলো চিন্তা করতে হয়নি। হ্যাঁ। যেটা বললাম আইসিসি ক্যালেন্ডার করে দিত এবং সবাইকে খেলতে আসতে বাধ্য ছিল তখন। কোনো হুম। দল বলতো না যে না আমি বাংলাদেশে যাবো না কিংবা আমি সাউথ আফ্রিকা যাবো না কিংবা আমি নেপালের সাথে খেলবো না, এরকম বলার কিন্তু অবকাশ ছিল না। আমার ওই সিস্টেমটা আসা উচিত। আইসি শুড টুক ওভার, আইসি শুড প্ল্যান। এখন তো ফ্রাঞ্চাইজি ক্রিকেট একটা বড় ব্যাপার থাকে, অনেক ফ্রাঞ্চাইজি লিগ থাকে, বাট এটাকে ফ্রাঞ্চাইজি ইজ এ প্রবলেম দিস ডেজ। প্রবলেম ইন হুম। সেন্স যে এখন এত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, এটাকে ঠিকভাবে মেনটেন করাটা, ঠিকভাবে চালানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমন আইসিসি একটু টুক ওভার করা উচিত। কারণ ক্ল্যাশ হচ্ছে, ক্ল্যাশ হলে এক দলের প্লেয়ার অন্য দেশে খেলতে যাচ্ছে না, টিমগুলি খেলাগুলি ঠিক মতো হচ্ছে না, প্লাস বাইলেটারাল সিরিজগুলি ইফেক্টেড হচ্ছে। কারণ আইসিসি একটা নিয়ম করে দেওয়া উচিত যে এটা কখন কোন লিগ কোথায় হবে, কিংবা বাইলেটারাল সিরিজগুলি যেন ইফেক্টেড না, এগুলি যেন ঠিক মতো হয়, সেগুলো ঠিক করা। আপনি যদি পপুলার দিক দিয়ে বলেন, আই থিঙ্ক ক্রিকেটের পপুলারিটি বাড়ছে আস্তে আস্তে। আমাদের এই সাবকন্টিনেন্ট ক্রিকেটটাই অনেক বেশি পপুলার। হুম। বাট এটাকে মেক শিওর করা আরও যেন ভালোভাবে যেতে পারে, টিমগুলি যেন এই প্রবলেমগুলি ফেস না করে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে দেখুন বড় দলগুলি এখন অ্যাডভান্টেজ নিচ্ছে, যেটা আগে ছিল না। হুম। কাইসাম এটা রাইটলি পয়েন্ট আউট করছে একটা কথা যে বড় দলগুলি একটা সময় কথা ছিল না, বড় দলগুলি শুধু বড় দলগুলির সাথে খেলবে। হুম। হ্যাঁ, হুম। তিনটা টিম বড় টিম, তার শুধু তারাই খেলবে, ছোট হুম। দলের সাথে খেলবে না। হুম। যদি এরকম চিন্তা ভাবনা হয় তাহলে ক্রিকেটের জন্য খুব খারাপ হবে। ক্রিকেট লাস্ট করবে না, ক্রিকেটটা এগোবে না। আমি যেটা প্রথমে বললাম যে ক্রিকেট যদি গ্লোবালাইজ না হয়, ক্রিকেটটা আরও এক্সপ্যান্ড করবে না, ক্রিকেটটা আরও পপুলারিটি কমে আস্তে আস্তে হারাবে। কারণ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বিগার টিম, হুম। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের সাপোর্টিং বেসটাও কিন্তু অনেক বড়। বাংলাদেশে হুম। বিরাট ফ্যান বেস আছে। হুম। আপনি কোনো দেশের নেপালে যান, বিরাট ফ্যান বেস। আমাদের ফ্যান বেস কিন্তু ফ্যানেটিক কি মানে সবাই খেলা দেখে।
অন্য হুম। দেশে দে চুজ স্পোর্টস, ইংল্যান্ডে ফুটবল দেখে, অন্য স্পোর্টস দেখে, অস্ট্রেলিয়া দে হ্যাভ অস্ট্রেলিয়ান ফুটবল, আদার স্পোর্টস। হুম। আমরা কিন্তু শুধু ক্রিকেট, মানে আমাদের দেশে কিন্তু দেখেন এই সাবকন্টিনেন্ট সবাই কিন্তু ক্রিকেটটা অনেক বেশি দেখে, সো Correct. এখানে ফ্যান বেসটা কিন্তু খুব বেশি। সো এটাকে হারানো ঠিক হবে না। এই জিনিসটা একটু খেয়াল করা উচিত যে যেন সবাই সবার সাথে সমানভাবে খেলতে পারে। শুধু তিনজনের মধ্যে খেলে তখন কিন্তু ওই তিনজনের খেলাও কিন্তু ইন্টারেস্ট হারাবে, সেটা আমার মনে হয়। হুম। সো এই জিনিসগুলি লুক আফটার করা আইসিসির জন্য খুব ইম্পর্টেন্ট, যে মেক শিওর যে সবাই যেন সমান সংখ্যক ম্যাচ পায়, সবাই যেন সমান সাথে সবার সাথে খেলে। দেখুন একটা সময় ছিল না, ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে কিন্তু অনেক অনেক সাব Craze এখনো ছিল। আছে, আ- বেস্ট অনেক। এখন হয়তো কিন্তু আগের বাংলাদেশ মতো যখন ক্রেজটা হয়তো নেই, আমি হ্যাঁ, যতটুকু পাকিস্তানের দোষ দেখুন, অবশ্য এটা। বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলে কিংবা বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলে তখন কি ফ্যান বেসটা কম হয়? হুম। এমন একদম ছোট না কিন্তু, ইভেন ইটস নট, আই মিন অ্যাশেজে অনেক লোক দেখে, বাট আমরা বাংলাদেশ যখন কোনো খেলা দেখে তখনই কিন্তু বাংলাদেশে তো মানুষ দেখেই, জি। আরো সারা দেশে বিশ্বে যত বাঙালি বসে আছে তারাও কিন্তু খেলা দেখে। অ্যাবসলিউটলি। সো ফ্যান বেসটা কিন্তু একটা ছোট না, এবং আমাদের মনে হয় বাংলাদেশের মনে হয় একটা কমার্শিয়াল মার্কেট একদম, মানে আপনি অবহেলা করতে পারবেন না, এটা তো আমাদের আমার। মার্কেটটা কিন্তু বেশ বড়। অ্যাবসলিউটলি। সো ওই জিনিসটা মনে হয় সবারই মাথায় রাখা উচিত, আইসিসি মাথায় রাখা উচিত। জি, কাসাবে একটা প্রশ্ন করি আপনাকে, একটু রাজনৈতিক, আন্তর্জাতিক রাজনৈতিক। আমরা এই যে বিসিবি একটা অনর পজিশন এইবার এই যে চ্যালেঞ্জ করলো বিসিসিআই এবং আইসিসির এই যে অবস্থানটাকে, আপনি কি এটা মনে করেন যে এই প্রথম আম, একটা আহ, একটা অবস্থার মধ্যে পড়লো যেটাতে একটু আনকমফোর্টেবল এই টোটাল সিচুয়েশনটা বিসিসিআই এবং আইসিসির জন্য, যেটা এবং এরা হয়তো একটু ভয় পাবে যে ভবিষ্যতে আরো কেউ না চ্যালেঞ্জ করে তাদেরকে, এটাকে আপনি মনে করেন এটা একটা রাইট স্টেপ হয়েছে আমাদের পক্ষ থেকে, যেটা হয়তো ভবিষ্যতে ক্রিকেটটাকে আরো নিরপেক্ষ করতে সহযোগিতা করবে? আমি মনে করি ইয়েস। কারণটা হলো যে আপনি মুস্তাফিজ প্রসঙ্গে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছিল দ্যাট ওয়াজ এ রং স্টেপ, এবং এই প্রসঙ্গে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একেবারে রাইট এবং লজিক্যাল একটা স্টেপ। এবং বিসিসিআই কখনো চিন্তা করতে পারেনি যে বাংলাদেশ মুস্তাফিজের এই প্রসঙ্গে এত কড়া একটা স্ট্যান্ড নিবে এবং এখানে এত অবস্থানে তারা এত সুদৃঢ় থাকবে এবং শক্ত থাকবে শেষ পর্যন্ত। সেটা আমার কাছে মনে হচ্ছে যে ভারত সরকার এবং বিসিসিআই কেউ কিন্তু সেরকমভাবে চিন্তা করেনি। কারণটা হলো যে এর আগে তারা বাংলাদেশকে অনেক আবদার করেছিল এবং অনেক ধরনের সমস্যা তৈরি করেছিল, যে সমস্যা থেকে তারা খুব সহজেই বেরিয়ে আসতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট দলকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক অর্থে ইউজ করে। বাট এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার এই প্রসঙ্গে যে এত শক্ত অবস্থানে শুরু থেকে যাবে, সেটা ভারত সরকার এবং বিসিসিআই কেউ কিন্তু চিন্তাটুকু করেনি যে মুস্তাফিজ প্রসঙ্গে আমরা এত বেশি কড়া একটা অবস্থানটুকু নিব। আমার কাছে মনে হচ্ছে যে এটা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকার একটা ভালো শিক্ষা নিবে যে সব ক্ষেত্রে আধিপত্যবাদটা চলে না, সব ক্ষেত্রে আপনি দাদাগিরি দেখাবেন সেটা কিন্তু চলে না। আপনি বড় ভাই হিসাবে আপনি আমার পিঠে হাত রাখতে পারেন, কিন্তু সেই হাতটা যখন আপনি ঘাড়ের উপর চলে আসবে তখন কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার মুস্তাফিজকে যে অন্যায়ভাবে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছিল সেটার জন্য যে জবাবটা তারা দিয়েছে দ্যাট ওয়াজ পারফেক্ট স্টেপ। এবং আপনি যদি আত্মমর্যাদা ধরে রাখতে চান এবং নিজেকে একজন মর্যাদাশীল দেশ হিসাবে প্রমাণিত করতে চান, তাহলে অবশ্যই এরকমভাবেই এই কড়া এই ধরনের অন্যায়ের প্রতিবাদটুকু আপনাকে করতে হবে। কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে শুধুমাত্র আপনি প্রতিবাদ করে স্লোগান দিয়ে অথবা আপনি এক অর্থে কিন্তু আপনার আক্রমণাত্মক ভাষা ইউজ করে কখনোই কিন্তু সব লড়াই জিততে পারবেন না। আমি মনে করি যে সেই লড়াই জেতার জন্য আপনাকে কিন্তু কূটনীতির কায়দায় কিছু ল্যাঙ্গুয়েজ বা ভাষা আপনাকে প্রদান করতে হবে। এবং সেই সঙ্গে আরেকটু মনে রাখতে হবে যে যখনই আপনি এই ধরনের লড়াইয়ে নামবেন তখন আপনি সবাইকে যেন একতরফাভাবে প্রতিপক্ষ বানিয়ে না ফেলেন। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার এখানে একটু ভুল করেছে। সেটি হলো যে আমরা এই প্রসঙ্গে জিততে গিয়ে বা এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাতে গিয়ে আইসিসিকেও কিছুটা হলেও এক অর্থে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। সেটা আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটা করাটা উচিত, এবং সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেনি। আমি মনে করি যে সেখানে যে ওভার রিয়্যাক্ট করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের ক্রীড়া উপদেষ্টা যেটা করেছেন, সেই কারণে এই পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আইসিসিকেও আমরা বোধহয় এক অর্থে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। এই কারণে যখন ক্রীড়া উপদেষ্টা
তার যে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে যে ওই আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষকদের কাছ থেকে যে অ্যাসেসমেন্টটা এসেছিল, সেই অ্যাসেসমেন্টের পরে তিনি যে সেটা তার ব্যাখ্যাটুকু দাঁড় করিয়েছিলেন, সেই ব্যাখ্যা দেওয়ার পরপরই কিন্তু ক্রিকেট বোর্ডকে একটা ক্লারিফিকেশন দিতে হয়েছে। তো সেই ক্লারিফিকেশন ক্রিকেট বোর্ড দিয়েছে, কারণটা হলো যে এটা কিন্তু ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা বা স্টেটমেন্টটা না। ক্রিকেট বোর্ডের সাথে যদি তিনি কথা বলে তারপর সেই স্টেটমেন্টটা দিতেন, তাহলে কিন্তু এই ক্লারিফিকেশনটা ক্রিকেট বোর্ডকে দিতে হতো না। কারণ ক্রিকেট বোর্ড জানে যে তিনি যেভাবে কথাটা বলেছেন এবং যেভাবে পুরো স্টেটমেন্টটা দিয়েছেন, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থটুকু রক্ষা করবে না। সেখানে আইসিসি এক অর্থে প্রতিবাদ জানাতে পারে। এই কারণে এই ক্লিয়ারিফিকেশনটা ক্রিকেট বোর্ড দিয়েছিল। সো আমার কথাটা হলো যে আপনি লড়াই অবশ্যই করবেন, আপনি প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু সেখানেও আপনাকে সেই সঙ্গে সেই লড়াইয়ে জিততে হলে একটু কূটনীতিক কায়দায় লড়াইটুকু করতে হবে। যে আমরা বলে থাকি না যে ক্রিকেটেও ক্রিকেট ডিপ্লোমেসি বলে কিছু রয়েছে। তো সেইভাবে যদি বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এখন মুস্তাফিজ প্রসঙ্গে এগোতে পারে, তাহলে আমরা যেভাবে আশা করছি যে বাংলাদেশ ক্রিকেট দলও বাংলাদেশও এই বিশ্বকাপে খেলবে, টি-20 বিশ্বকাপে খেলবে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হতে পারে। আলটিমেট গোলটা কিন্তু আমরা বিশ্বকাপ খেলবো, কিন্তু অবশ্যই মর্যাদা নিয়ে এবং নিজেদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, কোনো মতেই নিজেদের নিরাপত্তা যাতে ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টাও কিন্তু কনফার্ম করে তারপর খেলবো। কিন্তু তার মানে এটা না যে আমরা খেলবো না, আমরা বয়কট করব, এটা এই স্ট্যান্ডটা যেন না হয়। আমরা অবশ্যই খেলবো, কিন্তু দুটো বিষয় কনফার্ম করতে হবে, নিজের মর্যাদা এবং সিকিউরিটিটাকে অবশ্যই 100% একদম পুরো ওই পর্যায়ে পৌঁছে দিতে হবে। আমি শেষ করছি একটা ছোট্ট অন্য একটা ব্যাখ্যা দিয়ে। আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল যে অ্যাসেসমেন্টটা দিয়েছে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে যে ৩টি কথা বারবার বলা হচ্ছে, আমি সেই জিনিসটা আবার রিপিট করছি না, কিন্তু যে ৩টি বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, সেই ৩টি বিষয়ের মধ্যে কিন্তু রয়েছে যে এই ঝুঁকিগুলো বাংলাদেশের মাঝারি থেকে উচ্চ মাত্রায়। দেখুন, আপনি যে কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, তখন সেখানে যদি দেখেন যে আপনার ঝুঁকিটা রয়েছে মাঝারি থেকে উচ্চ মাত্রায়, তার মানেটা হলো যে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এখন আপনি জানেন যে এই ঝুঁকিটা আপনি রয়েছে মাঝারি থেকে উচ্চ পর্যায়ে, তারপরও আমি যাব, তাহলে তো রিস্কটা আপনার। কিন্তু আপনি যদি না যান, তাহলে কিন্তু আপনি সেই নিজেকে নিরাপদ করতে গিয়েই সেটা যাচ্ছেন না, সেটা আপনি করতেই পারেন সেটা। সো বাংলাদেশ ভারতে খেলতে যাওয়ার যে বিষয়টুকু আমরা যতটুকু জানতে পেরেছি, যে সমস্যাটুকু অবশ্যই রয়েছে এবং সেটা তো তারা জানিয়েছেও, অ্যাসেসমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি, সেখানে সেই বিষয়ে বাংলাদেশ তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেটা আমি মনে করি যে একেবারে পারফেক্ট সিদ্ধান্ত। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো নিরাপত্তা বিশ্লেষককে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই মাত্রার ঝুঁকি যদি থাকে, তাহলে সেখানে যাওয়াটা উচিত হবে কিনা, আমি যতদূর জানি যে তারা সেটাকে নিশ্চিতভাবে তারা সেটা বলবেন না। শেষ করছি, যদি একই বিষয়টা, এই ঝুঁকির মাত্রাটা ভারতের জন্য যদি বাংলাদেশে থাকতো, আমার প্রশ্ন হলো ভারত কি বাংলাদেশে আসতো কিনা। এবং এই উত্তর জানার জন্য আমার মনে হয় যে বেশি বুদ্ধি খরচ করার কোনো প্রয়োজন নেই। আর ভারত তো আসেও নাই। ভারতের সাথে তো বাইল্যাট্রাল সিরিজ হওয়ার কথা ছিল গত বছর, ভারত আসে নাই। এই বছরও এটাকে হয়তো পিছিয়ে দেওয়া হবে। কায়সার ভাই, আপনার কথা একদম সাফ যে আমরা যেই স্টেটমেন্টই দিই, যেখান থেকে আমরা স্টেটমেন্ট দিই, আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে একটা ঝুঁকি আছে। বাশার ভাই, প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার কাছে যে হাইপোথেটিক্যালি স্পিকিং, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ না খেলে ফর হোয়াট এভার রিজন, তাহলে ফিউচারে কি কোনো রিপারকাশন হবে নাকি? হোয়াট আর দ্য রিস্কস ইনভলভ ফর বাংলাদেশ ক্রিকেট? টাইম উইল টেল। আমাদের সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি স্টিল হোপিং যে আমরা ওয়ার্ল্ড কাপ সব ঠিকঠাক মতো হয়ে যাবে, আমরা আমাদের ডিগনিটি বজায় রেখে, সম্মান নিয়ে, সব কিছু নিয়েই, মর্যাদা নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো। আমি এখনো সেই আশায় আছি। সেটা হলে তো এই প্রশ্নটার জবাব দিতে হবে না। দেখুন, আমাদের পরে অনেক সিরিজ আছে, আমাদের বাইলেটারাল সিরিজ আছে, আমরা অন্য খেলাও আছে। আমাদের আন্ডার-19 টিমটা ওয়ার্ল্ড কাপ খেলছে, তো খেলা তো আছে আমাদের। আমাদের আশা করছি যে প্রভাব ফেলবে না। যেটা বললাম যে বাংলাদেশ তো একদম ছোট দেশের বলা যাবে না, কিন্তু ক্রিকেটে কিন্তু বাংলাদেশের মার্কেটও বেশ বড়। আমরা কিন্তু একদম ওই শুরুতে যেমন ছিলাম তেমনটা নই। সো আশা করছি তেমন কিছু হবে না, এবং আশা করছি যে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ মিস করতে চাই না। ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ। আপনি যদি মনে করেন থাকে আমরা যখন প্রথম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছিলাম, সেই সেলিব্রেশনটা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। আমাদের প্রবাবলি অনেকগুলি বড় সেলিব্রেশনের মধ্যে, মানে কয়েকটা সেলিব্রেশনের মধ্যে সেটা ধরা যায়, কিন্তু যে আমি নিজে মিছিল করেছিলাম আমরা যখন প্রথম ওয়ার্ল্ড কাপ খেললাম। সো বিশ্বকাপ খেলাটা কিন্তু অনেক বড় ব্যাপার। বিশ্বকাপ মানে সারা ওয়ার্ল্ড, কিন্তু আপনি যতই বাইলেটারাল সিরিজ দেখেন,
বাইলেটারাল সিরিজ 10 জন দেখে, বিশ্বকাপ কিন্তু 100 জন দেখে। মানে সংখ্যা কিন্তু তেমন, অনুপাতটা কিন্তু তেমন। বিশ্বকাপটা কিন্তু সবাই দেখে। আর বিশ্বকাপে জেতার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আমরা কিন্তু এখন বিশ্বকাপ জিততে পারিনি। প্রতি বছর যাই এরকম আশা করে যে এই বিশ্বকাপ নিশ্চয়ই তেমন কিছু করবো, সেই সম্ভাবনা যে একদম নেই তা না। অনেকেই আমার কথার সাথে একমত হবেন না, বাট ইট ক্যান হ্যাপেন এনি ডে। আমরা তো চেষ্টা তো আমাদের অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আশা করছি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমরা বিশ্বকাপ খেলবো, কারণ এর মিস করতে চাই না বিশ্বকাপটা। আর যেটা বললাম যে বাংলাদেশ উইল সার্ভাইভ, আমি বিশ্বাস করি। বাংলাদেশ ছোট দল নয় এখন। বাংলাদেশের আমাদের ক্রিকেটাররা বেশ ভালো খেলে, সবার সাথে চোখে চোখ রেখে কিন্তু লড়াই করে। হয়তো ইনকনসিস্টেন্ট একটু আমরা, কিন্তু নিয়মিত জিতি। যেহেতু রেগুলার জিতি, আমাদের খারাপ ম্যাচগুলো এখন বেশি চোখে পড়ে। কারণ আগে কিন্তু হারাটা আমরা অ্যাকসেপ্ট করতাম, এখন করি না। দ্যাট বিকজ আমরা এখন জেতা শিখেছি, এই জন্যই। সো আই থিঙ্ক উইল বি ফাইন, ইনশাল্লাহ। আশা করি কোনো সমস্যা আমিও আরেকটা এক জায়গায় পড়েছি অ্যাকচুয়ালি, আমি জানি না কতটুকু লেজিটিমেট ইনফরমেশনটা, যে আইসিসির বলে একটা ধারা আছে যেখানে বলা আছে যে ইফ দ্য গভর্নমেন্ট অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি যে ট্যুর করতে চাচ্ছে না, তারা যদি মনে করে যে দ্য কান্ট্রি ওয়ে দে ট্যুরিং ইজ রিস্কি, তাহলে আইসিসি এটা নিয়ে সেই দেশটাকে পিনালাইজ করতে পারবে না। সো বাট আপনার মতো আমরাও আশা করি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, বিকজ উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। অ্যাবসলিউটলি। জি, না, আমি এই বিষয়ে একটু যোগ করি, জি, আমি এক বিষয় sure. যোগ জি, করি, জি, এবং please. আপনি ইফাজ একদম অবশ্যই। পারফেক্ট আপনি বলেছেন যে যদি কোনো দেশ মনে করে যে অমুক দেশে গিয়ে, অন্য দেশে গিয়ে তার খেলাটা তার ক্রিকেটারদের জন্য, তার সমর্থকদের জন্য, তার গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপদ নয়, তাহলে অবশ্যই তারা সেখান থেকে না খেলে চলে আসতে পারে। এটার জন্য উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, আমি সাম্প্রতিক একটা উদাহরণ দিই। চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা পাকিস্তানের মাটিতে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ভারত কিন্তু পাকিস্তানে খেলতে যাবে না বলেই সেই পুরো টুর্নামেন্টটা আপনাকে সেই আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে ভারত খেলেছিল। সো আর যখনই আপনি দেখবেন যে এই ধরনের সিচুয়েশন আসে, নিরাপত্তা প্রশ্নে যখন সিচুয়েশন আসে বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আসে, তখন কিন্তু সেই দেশের সরকার অবশ্যই জড়িত হয়। কারণ নিরাপত্তার বিষয়টা তো আপনি ক্রিকেট বোর্ডের হাতে নেই। নিরাপত্তার বিষয়টা পুরোপুরি কিন্তু আপনি সেই দেশের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে রয়েছে, এবং তাদের কাছ থেকেই সিদ্ধান্তটুকু আসে। এখানে বাদবাকি যারা বোর্ডের যারা রয়েছেন, তারা সেই সিদ্ধান্তটা শুধু ইমপ্লিমেন্ট করেন, নাথিং এলস। নির্দেশনা আসে কিন্তু সরকারের পক্ষ থেকে, আর সেটা এক্সিকিউট করেন আপনার যে বোর্ডের যারা রয়েছেন, সেই বোর্ডগুলাই এক্সিকিউট করে। সো নিরাপত্তা যেখানে নেই, সেখানে আপনি কেন খেলতে যাবেন? আর আরেকটা বিষয়টা হলো যে আপনি টাকা অনেক কামাতে পারবেন, কিন্তু আপনি যদি ডিগনিটি হারিয়ে ফেলেন, তাহলে সেই টাকার অর্জনের পেছনে আমি মনে করি না যে সেখানে কিন্তু সম্মানটুকু রয়েছে। তবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে এটাকে আপনি যদি স্লোগান হিসাবে পরিণত করেন এবং সব বয়কট করে দিব, আমি খেলতে যাব না, আমি না খেললেও আমার চলবে, এই ধরনের টেন্ডেন্সিটা আবার খারাপ। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সেটাই কথাটাই আমি যেটা বললাম, মোদ্দা কথা আমার একটাই, সেটা হলো যে আপনি অবশ্যই আপনার মর্যাদা নিয়ে বাঁচবেন, তবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে খেলাটাকেও বাঁচাতে হবে। কারণ না খেলে আপনি শুধুমাত্র স্লোগান তুলে অথবা যদি প্রতিবাদ করেই আপনি যদি টিকে থাকতে চান, তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন না। আপনাকে খেলতে হবে, এবং সেই সঙ্গে আরেকটা বাড়তি যে জিনিসটা অবশ্যই রাখতে হবে, সেটা হলো যে মর্যাদা নিয়েই খেলতে হবে। জি, কায়সার ভাই, একটা প্রশ্ন এই হাইব্রিড মডেল নিয়ে, সেটা হলো এই ভারতকে সুবিধা দেওয়ার জন্যই, যেহেতু তারা পাকিস্তানে যাবে না, এই হাইব্রিড মডেলটা চালু হলো। এর আগে তো ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ তারা ম্যাচ ফোরফিট করেছিল। তা হাইব্রিড মডেলটা কিন্তু আইসিসি চালু করলো, এবং বলা যায় ভারতকে সুবিধা দেওয়ার জন্যই। তাহলে একবার যখন চালু হয়ে গেল, তাহলে এবার তারা বাংলাদেশকে না করার জন্য তাদের যুক্তি কি হতে পারে? অনেক আমি শুনছি যে সময়টা, কিন্তু ওটা সম্পূর্ণ যুক্তিযুক্ত হবে না। এবং আরেকটা হলো, যদি সিদ্ধান্ত আইসিসি নেয় যে বাংলাদেশ মানে এই ওয়ার্ল্ড কাপকে বয়কট করতে হবে, তাহলে বাংলাদেশ কি আইসিসির উপরে কোনো স্পোর্টিং বডি আছে যারা আইসিসির উপরে তাদের জুরিসডিকশন আছে, তারা একটা নিরপেক্ষ ডিসিশন নিতে পারে? দেখুন, আপনি বিষয়টা হলো যে আপনি আগে করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। আপনি যদি করতে চান, তাহলে সেটা যদি মানে শিফটিং এর কথা আমি বলছি, বাংলাদেশের ম্যাচগুলো আপনি অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য যদি প্ল্যানটা আইসিসি করে থাকে, তাহলে সেটা করার জন্য যে ঝামেলাটুকু হবে, সেই ঝামেলাটুকু আপনি সহ্য করতেই পারেন। কিন্তু যদি আপনি শুরুতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আমি করব না, তাহলে আপনি তো সেই ঝামেলার প্রসঙ্গটা তখন অজুহাত হিসাবে আসবে। আর যদি আপনি করতে চান,
তাহলে সেই ঝামেলাটা কিভাবে দূর করা যেতে পারে সেটার উপর সেটা কিন্তু আপনার দক্ষতার উপর নির্ভর করবে। সো আলটিমেট বিষয়টা হলো যে আপনি চান কি চান না, আপনাকে সবার আগে এই প্রশ্নের উত্তরটুকু খুঁজতে হবে। তারপর আপনি হয়তো চিন্তা করবেন যে না, লজিস্টিক্যাল অনেক সমস্যা রয়েছে, আমাদের এখানে হোটেল বুকিং হয়ে গিয়েছে, আমাদের এখানে সম্প্রচারের যে ব্রডকাস্টের যে সিস্টেমটা ছিল সেটাও হয়ে গিয়েছে, সূচি হয়ে গিয়েছে, এবং এই জিনিসগুলি আমরা কভার আপ করতে পারবো কিনা, এগুলো তো হলো আপনার এই লজিস্টিক সাপোর্টসের বিষয়। এটা আপনি অবশ্যই সমাধান করতে পারবেন, সেটা কোনো বিষয় না। সবার আগে আপনাকে প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে, আমি চাই কি চাই না। যদি চাই তাহলে আপনি এক সিদ্ধান্ত, আর যদি না চাই তাহলে আপনি ঘরে বসে থাকলে আর কোনো সমস্যা নেই। সো এই পুরো বিষয়টা আইসিসির উপর নির্ভর করবে এটা। আর হ্যাঁ, এটা যেহেতু আপনি মাত্র 1 মাস সময় রয়েছে, আর পুরো বিষয়টা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, যে আপনি বাংলাদেশকে যদি শ্রীলঙ্কায় নিয়ে যান তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু না। বাংলাদেশের সঙ্গে বাকি যে দলগুলো রয়েছে তাদের ম্যাচগুলো আপনাকে সেখানে শিফট করতে হবে এবং আপনি যদি এর কাজটুকু করেন তাহলে শ্রীলঙ্কায় ম্যাচের সংখ্যা বেড়ে যাবে, বাংলাদেশে এই ভারতের বিশ্বকাপের ম্যাচের সংখ্যাটা কমে যাবে। তো সেটাও আবার আপনি করতে পারবেন না। তাহলে সেটা কি করতে হবে, যে শ্রীলঙ্কায় যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাকে, যাদের খেলার কথা সেই গ্রুপটাকে আবার আপনি ভারতে নিয়ে আসতে হবে। এই জটিলতাটা কিছুটা অবশ্যই রয়েছে। তো আমার প্রশ্নটা হলো, ভারত ভারত কিন্তু জানতো যে আপনি বিশ্বকাপ কখন হচ্ছে, এবং ভারত কিন্তু জানতো যে আইপিএল কখন হচ্ছে, বাট ভারত কিন্তু জানতো না যে মুস্তাফিজকে এভাবে বের করে দিলে বাংলাদেশে স্ট্যান্ড নিতে পারে। মূল সেখানেই কিন্তু পুরো জিনিসটা আটকে গিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যদি আইসিসি এই সমস্যার সমাধান করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে, একটু কষ্ট হলেও করতে পারবে। আর বাংলাদেশ প্রসঙ্গে একটা কথা বলে শেষ করি, সমস্যাটা তৈরি করেছিল ভারত, এবং বাংলাদেশ কখনোই বলেনি যে আমরা বিশ্বকাপ বয়কট করব বা বিশ্বকাপে খেলবো না, বরঞ্চ এই সমস্যাটা ভারতের তৈরি করা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটার একটা বিকল্প উপায়ও কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যান, আমরা খেলবো। সো এখানে বাংলাদেশের অবস্থানটা খুবই ক্লিয়ার। বাংলাদেশ কখনো বলেনি যে আমরা বিশ্বকাপ খেলতে চাই না, বরঞ্চ বাংলাদেশ বলেছে আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং কিভাবে খেলতে চাই সেই পথটাও তৈরি করে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র আইসিসির। অ্যাবসলিউটলি। কায়সার ভাই, আপনি একটু আগে আরেকটা কথা বলছিলেন যে আলী খানের ভিসাটা রিজেক্ট হয়েছে। এখন আমি কিছু কিছু জায়গায় শুনছি যে জিম্বাবুয়ে বলছে সিকান্দার রাজার ভিসা না দিলে জিম্বাবুয়ে বয়কট করবে। তো এরকম যদি ভিসা নিয়েও জটিলতা সৃষ্টি হয়, এখন তো সেটা তো পরের ধাপ। বাংলাদেশ, ফর হাইপোথেটিক্যালি স্পিকিং, বাংলাদেশ যদি বলেও আমরা ভারতে খেলবো, তারপর যদি আরেকটা জটিলতা শুরু হয় যেখানে বাংলাদেশের কিছু প্লেয়ারকে ভিসা দেওয়ানো হয়, মানে পুরা জিনিসটা একটা, আমি বলবো যে পুরা খিচুড়ি হয়ে গেছে। এই প্লেন অ্যান্ড সিম্পল ভাষায় আর কি। মানে এটা তো ইন্ডিয়ার বিসিসিআইয়েরও কিছু প্রোঅ্যাক্টিভ মেজার্স হয়তো তাদের গভর্নমেন্টের সাথে এই জিনিসটাকে মিটিগেট করার জন্য নিতে হবে, আই বিলিভ। না, সেটাই আর কি, আমি সেটাই বললাম যে বাংলাদেশকে নিয়ে ঘিরে শুধু এই বিশ্বকাপে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কিন্তু না। আপনি অন্যান্য আরো অনেক দলকে নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। যেমন আপনি যে দলগুলোর কথা বললেন যে যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কানাডা, এইসব দেশের অন্তত ৫-৬ জন করে যে স্কোয়াডটা আমি দেখেছি, সেই স্কোয়াডে অন্তত ৪-৫ জন তো অবশ্যই ৪-৫ জন করে আপনার পাকিস্তান বংশোদ্ভূত, যাদের জন্ম পাকিস্তানে হয়েছিল, যদিও তারা এখন ডুয়েল সিটিজেন নিয়ে তারা এইসব দেশে থাকছেন, কিন্তু যেহেতু জন্ম তাদের পাকিস্তানে ছিল এই কারণে তারা ইন্ডিয়ায় ভিসাটুকু পাচ্ছেন না। তো একটা দলের যখন ৪-৫ জন ক্রিকেটার, যারা ১৫ জনের মধ্যে ৫ জনই যদি আপনি ভিসা না পান, তখন তাদেরকে তো বিকল্প ক্রিকেটার খুঁজতে হবে। তো এই সময়ের মধ্যে, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি কিভাবে পাবেন? আর এটা তো আমি মনে করি না যে একটা বিশ্বকাপ আয়োজক যারা করছে তাদের জন্য খুব একটা ফ্রেন্ডলি মানে আপনার বিহেভিয়ার হতে পারে। যখন আপনি বিশ্বকাপের আয়োজন করবেন তখন তো আপনি পুরো আপনার এইসব ক্ষেত্রে আপনার দুয়ারটুক আরেকটু উন্মুক্ত রাখবেন, আপনার হৃদয়টা আরো প্রশস্ত করবেন, যাতে এই দলগুলো সুন্দর করে আসতে পারে এবং এই দলগুলো যাতে সহজে আসতে পারে। ক্রিকেট এবং খেলা ছাড়া অন্য দুশ্চিন্তা তাদের যেন না করতে হয়। এখন তো দুশ্চিন্তা করতে হচ্ছে তাদেরকে যে আমরা ভারতে যেতে পারবো কিনা, যেহেতু আমাদের ভিসা নেই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই 5টা দল যদি বলে যে কালকের মধ্যে যদি আমাদের এই ক্রিকেটারদেরকে ভিসা না পাওয়া হয় তাহলে আমরা বিশ্বকাপ খেলবো না, যদি এটা বলে ফেলে তাহলে তো এই বিশ্বকাপটাই ভেস্তে যাওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে যে 7 ফেব্রুয়ারি থেকে যে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল সেটা একটা বড় মাত্রায় একটা অনিশ্চয়তায় চলে এসেছে, এবং এই বিশ্বকাপ যদি ভেস্তে যায় অন্তত আমি অবাক হব না। অ্যাবসলিউটলি। না, আমরা অলমোস্ট এট দি এন্ড অফ আওয়ার শো। আমরা একটু লাইটার নোটে শেষ করতে চাই। বাশার ভাই, আমার কাছে আপনার একটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য মোস্ট মেমোরেবল মোমেন্ট ফ্রম ইয়োর ক্রিকেটিং ক্যারিয়ার? আপনি যদি একটু শেয়ার করতেন। there are plenty না, এক দুইটা ফাইন্ড আউট করা খুব মুশকিল। ডেফিনেটলি ফার্স্ট টেস্ট ম্যাচ ওয়াজ স্পেশাল থিং।
আমার মনে হয় 2004 সালে প্রবাবলি ইন্ডিয়াকে ভারতকে হারিয়েছিলাম বাংলাদেশের মাঠে প্রথমবারের মতো। এইটা মনে আছে এই জন্য যে বিকজ ঢাকা স্টেডিয়াম ওয়াজ টোটালি ফুল, প্রবাবলি 7,000 লোক দাঁড়িয়েছিল এবং আমরা যখন হোটেল থেকে ফিরছিলাম পুরো রাস্তা মানে মানুষ আমাদের শুভেচ্ছা জানাচ্ছিল। যখন ফিরে যাচ্ছিলাম আমাদের অনেক সময় লেগেছিল, ক্লোজ আমাদের ছিলাম মানে শেরাটন হোটেলে, তখনকার শেরাটন এখন ইন্টারকন্টিনেন্টাল। সো এই রাস্তাটা বা 15 মিনিটসের রাস্তা আমার যেতে লেগেছিল মানে 1.5 hours, বিকজ গাড়ি যেতে পারছিলাম। হ্যাঁ হ্যাঁ ইট ইজ ওয়ান অফ মাই মেমোরেবল ম্যাচ। বিশ্বকাপের 2007-এ আবার যে হ্যাঁ সাউথ আফ্রিকা হারানো, ভারতকে হারানো, অস্ট্রেলিয়ার কার্ডিফ, এদের এরকম বেশ কিছু ম্যাচ আছে মানে আমার মেমোরেবল অ্যাজ এ প্লেয়ার হিসাবে, টিম হিসাবে। কোয়াইট এ ফিউ। একটা Absolutely. আলাদা করে আমার জন্য একটু ডিফিকাল্ট। জি কাসাবের সেম কোয়েশ্চেনটা আপনার জন্য, যে এমন কোনো কিছু যদি আপনি শেয়ার করতেন যেটা মানে যেটা আজকের ক্যাসার ভাইকে বানিয়েছে, যদি বলতেন। না, আমি যদি আপনি বলেন যে ওই প্রশ্নটার উত্তরেই আমি বলতে চাচ্ছি, হাবিবুল বাশার সাথে খেলেছিলেন এবং আমরা প্রেস বক্সে বসে সেই ধরনের আনন্দটুকু পেয়েছিলাম। এই কারণে আমরা সাংবাদিক হিসেবে অলওয়েজ কিন্তু তারা আমাদেরকে যে আনন্দটুকু দিয়েছেন, আমরা হয়তো তখন উল্লাসটুকু প্রকাশ করতে পারিনি, কারণ তখন নিউজ দ্রুত দেওয়ার এক ধরনের তাড়া ছিল, কিন্তু তারপরে আমরা উল্লাসটুকু অনেক করেছি। তো এখানে যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমার কাছে এই মুহূর্তে দুটো আনন্দের সঙ্গে কিন্তু দুঃখটাও মনে পড়ছে। প্রথম আনন্দটুকু যদি বলি, সেটা হলো যে 2015 অ্যাডিলেডে যে আমরা ইংল্যান্ডকে যেটা ম্যাচটাতে হারিয়েছিলাম, রুবেল হোসেন যেখানে শেষের দিকে এসে 2 উইকেট তুলে নিয়েছিলেন, এই ম্যাচটা আমাদেরকে যে একটা স্বীকৃতি দিয়েছিল যে বিশ্বকাপের মতো এত বড় একটা আসরে আমরা, এটা আমি মনে করব যে সেই বড় একটা আসরে আমাদের স্বীকৃতির জন্য একটা সিগনেচার একটা উইন ছিল। তো সেই ম্যাচটার আনন্দটুকু আমি অনেক ভালোভাবে পেয়েছিলাম। আর দুঃখ পেয়েছিলাম, সবচেয়ে বড় দুঃখ পেয়েছিলাম আমি মনে করি যে ব্যাঙ্গালোরে বাংলাদেশ যখন 3 বলে 1 রান দরকার ছিল, সেই ম্যাচ বাংলাদেশ করতে পারেনি। এবং সেই ম্যাচ আরেকটা দুঃখ আমার বাড়িয়েছে, কারণটা হলো যে সেই ম্যাচের আপনার উত্থান পতন এবং এত বেশি ছিল যে আমি 4 বারের মতো শুধু ম্যাচের ইন্ট্রো চেঞ্জ করেছিলাম। একবার মনে হচ্ছে যে বাংলাদেশ জিতে যাচ্ছে খুব সহজে, আবার একটু পরে দেখা গেল যে বাংলাদেশের জয়টা একটু কঠিন হয়ে গিয়েছে, আবার একটু পরে দেখা গিয়েছে যে আবার বাংলাদেশ জিতে যাচ্ছে, কিন্তু 3 বলে 1 রান একটা দল করতে পারবে না, এই হিসেবটা মাথার মধ্যে কখনোই আসেনি। এবং সেই ম্যাচটা শেষ করেছিলাম একটা দুঃখ নিয়ে। কোনো সন্দেহ নেই, সেই ম্যাচটা শেষ করার পর ব্যাঙ্গালোর থেকে আবার ক্যালকাটা যে ফ্লাইটটা ছিল, সেই ফ্লাইটে আমার সাথে ইন্ডিয়ান এক সাংবাদিক বসেছিলেন এবং আমি তার সাথে, আমার মনে রয়েছে খুব সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার মতো একটা ফ্লাইট ছিল। সেই পুরো 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি তার সাথে শুধু ঝগড়া করেছিলাম, কারণ সে আমাকে শুধু খ্যাপাচ্ছিল যে তোমরা এখনো 1 বলে 3 বলে 1 রান করতে পারো না এতগুলো উইকেট থাকার পর। এবং আমি পুরো ফ্লাইটে তার সাথে মানে তর্ক করে ঝগড়া করতে করতে এসেছিলাম। 3 বলে 2 রান সম্ভবত। 3 বলে 2 রান ছিল, রাইট। বাংলাদেশ 1 রানে ম্যাচটা হেরেছিল। তো এটা খুবই সহজ একটা টার্গেট ছিল। হয় কি যে বাংলাদেশ দল যখন ক্রিকেট মাঠে খেলে, তখন আমরা প্রেস বক্সে যারা বসে থাকি, আমরাও কিন্তু এক অর্থে তখন খেলি, বা আমরাও তখন একটা দলের পার্ট, এবং আমরাও কিন্তু তখন কিছু সময়ের জন্য হলেও তখন আমরা হয়তো সাংবাদিকতার যে বিষয়টুকু থাকে যে রিপোর্টার হওয়া যাবে কিন্তু সাপোর্টার হওয়া যাবে না, কিন্তু সেটা অনেক সময় হয়তো করতে পারি না, কারণ এটা ন্যাশনাল একটা প্রাইডের বিষয় থাকে বা আমাদের দলের একটা বিষয় থাকে। সবকিছু মিলে ক্রিকেট আমাদেরকে যেরকম ভাবে এখন পর্যন্ত আনন্দও দিয়েছে, দুঃখও দিয়েছে, এবং এই ক্রিকেট নিয়েই কিন্তু আমাদেরকে বসবাস এবং এই ক্রিকেট নিয়ে থাকতে হবে। এই কারণে আমি শেষ করছি একটা ছোট্ট দিয়ে, যে দেখুন, আমরা যখন ক্রিকেট দল যখন জেতে, তখন কিন্তু সবাই আনন্দটুকু করেন, ক্রিকেটার আনন্দ করেন, মাঠের বাইরে যারা থাকে তারাও আনন্দটুকু করেন, কিন্তু ক্রিকেট দল যখন বাজে পারফরমেন্স করে, তখন তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না। অথচ সেই সময়টুকুতে তাদের পাশে কিন্তু দাঁড়ানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা কিন্তু কেউ হারতে চান না, তারা কিন্তু জিততে চান। অথচ সেই সময় আমরা যদি তাদেরকে সমালোচনার শুলে বিদ্ধ করি, দেখবেন যে তারা কিন্তু পরবর্তীতে ভালো খেলার স্পৃহাটুকু হারিয়ে ফেলেন। সো কষ্টের সময় অবশ্যই তাকে সহায়তা করা উচিত, আর আনন্দের সময় সবাই সেটা ভাগাভাগি করি। সো এই সিস্টেম, এটা যদি আমরা করতে পারি, তাহলে একটা স্পোর্টিং নেশন হিসাবে আমাদের যে তৈরি হওয়ার যে একটা ধাপ থাকবে, আমি মনে করি যে সেই ধাপটাই আমরা পেরোতে পারবো। অ্যাবসলিউটলি কায়সার ভাই, আপনি টি-20 ওয়ার্ল্ড কাপের কথাটা মনে করে দিলেন। আমি মনে হয় আজকে রাতেও ঘুমাতে পারবো না, কারণ সেই রাতে আমি ঘুমাতে পারি নাই। সকালবেলা যে আমার ইন্ডিয়ান কলিগদের সাথে আমার এরকমই আপনার মতোই ঝগড়া হয়েছে, তারা হাসছিল আমার দিকে তাকিয়ে। তো ইটস ভেরি ফ্রেশ ইন মাই মেমোরি স্টিল। এবং আই হোপ, মানে আপনি যেটা বললেন যে ভালো সময় আমরা ফুর্তি করব, খারাপ সময় যেন আমরা দলের পাশে থাকি, এবং
সেই খেলার পরে অনেক মানুষ আমার আশেপাশেই খেলা দেখা বন্ধ করে দিয়েছে, বাট আমি খেলা দেখা বন্ধ করি নাই। আমি বাংলাদেশ ক্রিকেটের পাশে আছি এখনো, সবসময়ই থাকবো। বিফোর উই কনক্লুড, বাশার ভাই আপনার কি কোনো কনক্লুডিং রিমার্কস আছে নাকি? সরি, আপনার কি কোনটা কোনো বুঝতে কনক্লুডিং রিমার্কস আছে নাকি বিফোর উই ফিনিশ আওয়ার শো? নট রিয়েলি। লেটস হোপ। আমি লেটস হোপ ফর দ্য বেস্ট ফর এভরিথিং না। এবং কাইসা ভাই যেটা বললো যে দেখুন, বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করবে, আমরা সমালোচনা হওয়াটা কিন্তু খারাপ কিছু নয়। আমি বলবো না যে সমালোচনা করবো না, সমালোচনা অবশ্যই করবো, বাট আমরা যেটা বলি যে গঠনমূলক সমালোচনা। এবং একটা জিনিস দেখুন, টিমটাকে ওন করার কিন্তু একটা ব্যাপার আছে না। দলটা তো আমাদের, বাংলাদেশ দলটা কিন্তু বাংলাদেশি সবার, মানে এটা কারো একার দল না। এবং এইটা আমি সবসময় বলি না, অন্য দলগুলি আমি সব খেলা দেখি, সব যেহেতু ফলো করি, কিন্তু বাংলাদেশ দলটা যখন খেলে তখন যেইখানে প্যাশন নিয়ে দেখি, অন্য খেলাগুলি দেখি, অন্য খেলাগুলো এনজয় করি, বিকজ ইটস মাই টিম। এই দলটা ভালো করলেও আমার, খারাপ করলেও আমার, এই জিনিসটা থাকাটা খুব দরকার। দেখুন, এই দলটা আমাদের অনেকে আনন্দ দিয়েছে, কষ্ট অনেক দিয়েছে। কাইসেফ ভাই ওয়ার্ল্ড কাপের কথা বলছিল, টি-20 ওয়ার্ল্ড কাপের, আমি মুলতানের কথা বলতে পারি। এরকম বেশ কিছু কষ্টের স্মৃতি আছে, বাট সেম টাইম আমরা যেন ভালো দিনটা মনে রাখি। আমরা আসলে রিসেন্টলি যদি আপনি দেখেন, আমরা আমাদের খারাপ দিকটা নিয়ে বেশি আলোচনা করি। আমাদের একটা ট্রেন্ড বলে ট্রেন্ড দাঁড়িয়ে গেছে আমরা বাংলাদেশ টিমের। ইনফ্যাক্ট এখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের আমরা যখন ফলো করি সোশ্যাল মিডিয়া, যে বাংলাদেশ হারলেই মনে হয় অনেক কিছু হয়, বাংলাদেশ জিতলে একটু কম হয়। তো আমরা অবশ্যই হারকে নিয়ে সমালোচনা করবো, খারাপ খেললে আমরা অবশ্যই বলবো, কিন্তু সেম টাইম আমাদের ভালো দিনটাগুলি যেন আমরা বেশি মনে রাখি। অনেক দেশে দেখবেন যে, এবার আমার পার্শ্ববর্তী দেশে একটা দেশে আছে, ওই দেশটা যখন হারে ওই খেলাটা রিপিট করে না তারা টিভিতে কখন, আপনি খেয়াল করে দেখবেন। আমি যখন ওই দলটার খেলা দেখি, মানে পাস্ট খেলাগুলি দেখি, আমি হয়তো এই খেলাটা দেখি নাই, কিন্তু আমি জানি এই খেলাটা ওই দলটা জিতেছে, ওরা হারা ম্যাচ দেখায় না। এবং দেখবেন হারার পরে ওই দলটা নিয়ে ওই খেলাটা নিয়ে আলোচনাও করে না। সো এতটা না হলেও আমরা দলটা, কিন্তু একটা জিনিস মনে রাখা যায়, দলটা আমাদের, বাংলাদেশ দলটা আমাদের সবার। এই দলটা জিতলো আমাদের, হারলো আমাদের। আপনি 2003 মুলতান টেস্টের কথা বললেন, বাশার ভাই, ওইটাও আমার বুকে গাঁথা। মানে খুবই দুঃখজনক একটা আউটকাম ছিল, বাট বাংলাদেশ হ্যাভ ওয়াকড আ লং ওয়ে ফ্রম দেয়ার। উই হ্যাভ লার্নড আ লট। আমাদের আরো বড় বড় জয় এসেছে। থ্যাংক ইউ সো মাচ বাশার ভাই এন্ড কায়সার ভাই ফর জয়নিং আওয়ার পডকাস্ট টুডে। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের মার্চেন্ডাইজ পড়ার জন্য। আই হোপ ইট ফিটেড ওয়েল অ্যান্ড ইউ গাইজ লাইকড ইট। That's it from us in this episode. Whatever course that takes place in this saga and this developing story, we hope Bangladesh's interest is protected. We hope cricket will win, and we certainly hope in the future cricket will be free from politics. If you liked watching this episode, please hit the like button, the subscribe button. This is Ifaz and Oyon signing off. We'll catch you in the next one.